হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা তোমার স্টার্ট করবো হচ্ছে ভাই গত লেকচার আমরা যেখানে শেষ করছিলাম এরপর থেকে। আমরা গত ক্লাসে তোমার কী পড়ছিলাম ভাই? গত ক্লাসে লাস্ট আমরা পড়ছিলাম তোমার হচ্ছে ভাই বিএস ইপিআর থিওরি ফর 3 and 4 ইলেকট্রন ক্লাউডস। আমরা জিনিসগুলো দেখছিলাম এবং আমরা বিভিন্ন যৌগের হচ্ছে তোমার এক্সাম্পল দিয়েছিলাম, সেই যৌগগুলোর স্ট্রাকচার আমরা দেখছিলাম, সংকরণ কী হয় সেটা আমরা দেখছি। আজকে হচ্ছে আমরা যেটা দিয়ে শুরু করবো তোমার বিএস ইপিআর থিওরি ফর 5 ইলেকট্রন ক্লাউডস। আজকের ক্লাসটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। কেমন? আজকে ক্লাস শুরু করার আগে ভাই আমি আশা করতেছি তোমরা আগে সবগুলো লেকচার দেখে আসছো এবং এটা হচ্ছে আমাদের ভাই মেইন ফেসবুক গ্রুপ। তুমি যদি এখানে জয়েন দেওয়া না থাকো তাহলে তুমি এখানে জয়েন দিতে পারো। আচ্ছা, তাহলে চলো আজকে হচ্ছে আমরা আমাদের পড়া স্টার্ট করি। আজকে আমরা যে পড়াটা পড়বো এই পড়াটার নাম হচ্ছে আমাদের ভাই বিএস ইপিআর থিওরি ফর 5 ইলেকট্রন ক্লাউডস। আমি প্রথমে একটা যৌগ নিয়ে এক্সাম্পল নিতে বুঝাবো। আমরা 3টা যৌগের এক্সাম্পল নিব এই 5 ইলেকট্রন ক্লাউডসের জন্য। আমরা প্রথমে যে যৌগটা নিচ্ছি সেটার নাম হচ্ছে আমাদের ভাই PCl5। ওকে, সো PCl5 নিয়ে চলো আমরা একটু গবেষণা করার চেষ্টা করি। আচ্ছা দেখো, ফার্স্টে আমরা হচ্ছে PCl5-এর যদি একটু করে ডানে তাকাই, এই ডানে দেখো, ডানে সবুজ আর কমলা রঙের যে চিত্রটা তুমি দেখতে পারতেছো, এটা বেসিক্যালি তোমার হচ্ছে ভাই PCl5-এর স্ট্রাকচার। কেমনে? এই যে সবুজ যেগুলো আছে না, এগুলো আসলে আমরা বলি ক্লোরিন। সবুজ যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের ক্লোরিন। সবুজ যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের ক্লোরিন। আর কমলা রঙের যেটা আছে এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমাদের ভাই ফসফরাস। ওই যে দেখো, ফসফরাসের সাথে 5টা ক্লোরিন আছে, 5টা ক্লোরিন এভাবে কানেক্টেড আছে। এখন কোয়েশ্চেন হচ্ছে যে ভাই এইভাবে কানেক্টেড কীভাবে আছে? আমরা সব শিখবো। আসো কেমন, এগুলো কীভাবে কেমনে এরকমভাবে কানেক্টেড আছে সব আমরা জিনিসগুলো এখানে শিখবো। আচ্ছা, তো এইটাকে তুমি চাইলে এই নিচের চিত্রের সাথে কম্পেয়ার করতে পারো। এই যে দেখো, এই ক্লোরিন এবং এই ক্লোরিন, এই যে 3টা ক্লোরিন আছে এরা কিন্তু সমতলীয়। এই যে দেখো, এটা কিন্তু কী বলতো ভাই? সমতলীয় এবং এরা ত্রিকোণাকার। ওকে, আর এই ক্লোরিনটা এবং এই ক্লোরিনটা এই সমতলের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। মানে তুমি যদি, আমি তোমাকে বুঝাই বলি, এই যে এইখানে যে ক্লোরিনটা আছে, আমি যদি একটু লাল দাগ দিয়ে দাঁড়াও, এখানে যে ক্লোরিনটা আছে, এখানে যে ক্লোরিনটা আছে, এখানে যে ক্লোরিনটা আছে, এখানে 3টা ক্লোরিন কিন্তু 3 কোণায় আছে এবং এরা কিন্তু দেখো একটা এই ডট 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 লাইন দ্বারা কী বোঝানো হয়েছে? এই ডট ডট লাইন দ্বারা বোঝানো হয়েছে এটা সমতলীয়। তুমি চিন্তা করতে পারো, তোমার পড়ার টেবিলে একটা জায়গায় ফসফরাস রাখছো আর 3 কোণায় 3টা ক্লোরিনকে রাখছো। কেমন? আর যেহেতু এটা সমতলীয়তে যদি 3টা বন্ধন থাকে তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত ডিগ্রি করে হয়? 120 ডিগ্রি করে হয়। অর্থাৎ এইখানে অ্যাঙ্গেলটা কত ডিগ্রি করে হবে বলো তো? এই এখানে অ্যাঙ্গেলটা হবে তোমার হচ্ছে ভাই 120 ডিগ্রি করে। কেমন? আর দেখো একটা জিনিস, উপরেরটা ক্লোরিন আছে, নিচেরটা ক্লোরিন আছে। তাহলে এই সমতলের সাথে এই উপরের ক্লোরিনটা অ্যাঙ্গেল উৎপন্ন করছে 90 ডিগ্রি, নিচের ক্লোরিনটা অ্যাঙ্গেল উৎপন্ন করছে তোমার এখানে 90 ডিগ্রি। কীভাবে আমি সব তোমাকে আস্তে আস্তে ব্যাখ্যা করতেছি, এত অধৈর্য হওয়ার কিছু নেই। চলো আমরা আস্তে আস্তে স্টার্ট করি। আসো কেমন? আচ্ছা, তাহলে প্রথমে আমরা যেটা করতে চাইতেছি, আমরা হচ্ছে আগে PCl5-এর চলো ওই যে লুইস ডটের স্ট্রাকচার আমরা আঁকার চেষ্টা করি। তাহলে কীভাবে আঁকবো? ফার্স্ট হচ্ছে আমাকে কী কাউন্ট করতে হবে? টোটাল ভ্যালেন্স ইলেকট্রন। আমরা সবাই জানি ফসফরাসের 5টা ভ্যালেন্স ইলেকট্রন থাকে, ক্লোরিনের থাকে 7টা, এখানে 5টা আছে। তাহলে এখানে কত হবে? 35, আর হবে এখানে 40। এরপর দেখো তো আমাদের এখানে সেন্ট্রাল অ্যাটম কী হবে ভাই? টোটাল ভ্যালেন্স ইলেকট্রন আমরা এখানে 45 করে ফেলছি। আমার এখানে তাহলে সেন্ট্রাল অ্যাটম কী হবে? সেন্ট্রাল অ্যাটম কিন্তু হবে হচ্ছে আমাদের এখানে ভাই ফসফরাস। কেন? কারণ একটা ফসফরাস 5টা ক্লোরিনের সাথে তোমার এখানে কানেক্টেড। এদিকে কীভাবে কানেকশন করে আমরা বলি, ফার্স্ট এখানে একটা ফসফরাসকে দাও, তারপর 120 ডিগ্রি কোণ আমরা এখানে 3টা ক্লোরিনকে দিয়ে দিব। 120 ডিগ্রি কোণ আমরা এখানে 3টা ক্লোরিনকে দিয়ে দিব ভাই। এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন। এটা এরা তো একটা সমতলের মধ্যে আছে। সমতল বলতে কী বোঝাচ্ছে? আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাই চিত্র আকারে। সাপোজ ধরো এটা তোমার পড়ার টেবিল, এটা তোমার হচ্ছে এটা পড়ার টেবিল বা একটা সমতল চিন্তা করতে পারো। কেমন? এটা হচ্ছে তোমার একটা পড়ার টেবিল বা একটা সমতল চিন্তা করতে পারো। ওকে ভাই, দাঁড়াও, তাহলে আমরা কাজ করে আসো। এই লাইনটাকে চলো কপি করে আনি। কপি করা যায়? হ্যাঁ, কপি করা যাচ্ছে। ওকে ভাই, তাহলে এটাকে চলো আমরা কানেক্ট করে দিই ভাই। সেটা হচ্ছে আমার একটা সমতল। কেমন? আচ্ছা, তাহলে আমি বোঝানোর জন্য, সমতল বোঝানোর জন্য আরেকটু চলো ডিজাইন করি আসো। সেটা হচ্ছে আমার স্ট্রাকচার। ওকে, এটা হচ্ছে আমার স্ট্রাকচার ভাই। আচ্ছা, ভালো কথা। তাহলে এটা হচ্ছে আমরা একটা সমতল আঁকার চেষ্টা করছি এখানে। সাপোজ সমতলটাকে তুমি তোমার পড়ার টেবিল হিসেবে চিন্তা করতে পারো। তো ধরো তোমার পড়ার টেবিলে এখানে তোমার ধরো ফসফরাসকে রাখছো একটা, আর এই 3 পাশে ধরো তোমার 3টা ক্লোরিনকে দাও পড়ার টেবিলের উপরে। 3 পাশে কী দাও ভাই? 3টা ক্লোরিনকে দাও। কেমন? 3 পাশে তুমি 3টা ক্লোরিনকে দাও। তো এখানে তুমি একটা বন্ড দিয়ে রেখে কানেক্ট করে দাও। তাহলে ফসফরাসটাকে দিলে একটু এই পাশে নিয়ে আসো। ওকে ভাই, তাহলে তুমি এখানে একটা বন্ডকে দিয়ে দাও, এখানে একটা বন্ডকে দিয়ে দাও, এখানে একটা বন্ডকে দিয়ে দাও। তাহলে এই 3টা বন্ডের মধ্যে পরস্পর অ্যাঙ্গেল কত ডিগ্রি করে আসবে বলো তো? এই 3টা বন্ডের মধ্যে কিন্তু পরস্পর অ্যাঙ্গেল আছে তোমার হচ্ছে ভাই 120 ডিগ্রি করে। কেমন? এবার এই টেবিলটার সাথে একদম লম্ব বরাবর, একদম উপরের দিকে একটা ক্লোরিনকে দিয়ে দাও। এই টেবিলটার সাথে একদম লম্ব বরাবর বা উপরের দিকে একটা ক্লোরিনকে দিয়ে দাও।
এই টেবিলটার সাথে একদম লম্ব বরাবর বা উপরের দিকে একটা ক্লোরিনকে দিয়ে দাও, আর একদম নিচের দিকে আরেকটা ক্লোরিনকে দিয়ে দাও। এটাকে চলো আমি সামান্য উপরে তুলে ফেলি ভাই, স্ট্রাকচারটাকে সামান্য উপরে তুলে ফেলি। হ্যাঁ, তাহলে আমরা কী করছি এখানে ভাই, একটা ক্লোরিনকে আমরা কেমনে দিছি দেখো। ফার্স্ট অফ অল 3টা ক্লোরিনকে আমরা একটা সমতলের মধ্যে রাখছি, এবং এখানে 3টা যে বন্ড আছে প্রত্যেকটার মধ্যে বন্ড অ্যাঙ্গেল কত ডিগ্রি করে করে 90 ডিগ্রি করে করে। একটা ক্লোরিনকে আমরা হচ্ছে ভাই এখানে তোমার হচ্ছে যে টেবিলের উপরে রাখছি, মানে একদম লম্ব বরাবর উপরে, আর একটা ক্লোরিনকে আমরা একদম টেবিলের নিচে দিই, একদম নিচ দিয়ে প্রবেশ করাই দিচ্ছি। এখানে এই ক্লোরিনটা নিচে আছে। তাহলে এখানে কিন্তু এই যে টেবিলের সাথে কিন্তু এই ক্লোরিনটার অ্যাঙ্গেল কত ডিগ্রি করে বলো তো, 90 ডিগ্রি করে করে। কেমন, এখানে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, এই যে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, দুইটা যারা সমতলের মধ্যে আছে এদের মধ্যবর্তী কিন্তু অ্যাঙ্গেল কিন্তু এখানে 120 ডিগ্রি। আর যেসব ক্লোরিন উপরে আর নিচে আছে, এই যেসব ক্লোরিন উপরে আর নিচে আছে সমতলের সাথে, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত করে বলো তো, 90 ডিগ্রি করে। জিনিসটা বুঝো, 3টা ক্লোরিন এখানে একটা সমতলে আছে, এদের মধ্যে বন্ধন কোণ হচ্ছে 120 ডিগ্রি। আর যেই ক্লোরিনটা সমতলের উপরে আর নিচে আছে সেই ক্লোরিনগুলোর সাথে সমতলের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। তাই এখানে একটু করে ঝামেলা আছে এই যৌগটার ক্ষেত্রে, বিশেষ করে স্পেশালি PCl5 ক্ষেত্রে। আমি যদি চলে আগে ফার্স্টটাকে স্ট্রাকচারটাকে কমপ্লিট করে ফেলি, এখানে একটা ক্লোরিনকে দিয়ে ফেলি, এখানে একটা ক্লোরিনকে দিয়ে ফেলি। কেমন, এখানে একটা ক্লোরিনকে আমি দিছি, এখানে একটা ক্লোরিনকে দিছি এখানে। সো বেসিক্যালি এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হয়, এই অ্যাঙ্গেলটা তোমার এখানে 90 ডিগ্রি হয়। সো বেসিক্যালি এই যৌগটার মধ্যে বন্ড অ্যাঙ্গেলের একটা ঝামেলা আছে। তোমাকে যখন এখানে বন্ড অ্যাঙ্গেল জিজ্ঞেস করবে, তো এটার বন্ড অ্যাঙ্গেল MCQতে থাকে, এটার বন্ড অ্যাঙ্গেল আসলে দুইটা হয়। একটা বন্ড অ্যাঙ্গেল হয় 120 ডিগ্রি, একটা বন্ড অ্যাঙ্গেল হয় 90 ডিগ্রি। এই জিনিসটাকে আরও বিস্তারিতভাবেও লেখা যায়, আমি বিস্তারিতভাবে তোমাকে লিখে দিচ্ছি। তারপর আমি তোমাকে বলি অন্যান্য সব যৌগের মধ্যে বন্ড অ্যাঙ্গেল কয়টা হয়, অন্যান্য সব যৌগের মধ্যে কিন্তু বন্ড অ্যাঙ্গেল একটা হয়, কিন্তু PCl5 যৌগের মধ্যে বন্ড অ্যাঙ্গেল কয়টা হয় বলো তো, স্পেশালি দুইটা হয়। একটা কীভাবে, একটা 120 ডিগ্রি হয়। কীভাবে ভাই, 3টা ক্লোরিন একটা সমতলে অবস্থিত থাকে, তো এই সমতলে যে বন্ধনগুলো থাকে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 120 ডিগ্রি করে করে হয়। আর 2টা ক্লোরিন এই তলের সাথে লম্ব বরাবর থাকে, ওই যেই ক্লোরিনগুলো লম্ব বরাবর অবস্থিত সেই ক্লোরিনগুলার সমতলের সাথে মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হয়, 90 ডিগ্রি করে করে হয়। তাই এইখানে PCl5 যৌগটাতে 2টা বন্ড অ্যাঙ্গেল সৃষ্টি হয়, একটা 90 ডিগ্রি, আর একটা কত হয় বলো তোমার এখানে, আরেকটা হয় তোমার এখানে হচ্ছে ভাই 120 ডিগ্রি। কেমন, আচ্ছা, তাহলে এই জিনিসটাকে আমরা অন্যভাবেও লিখতে পারি। আমরা এখানে লিখতে পারি যে বন্ড অ্যাঙ্গেল, এটাকে আসলে এভাবে লেখা যায়। দেখো বন্ড অ্যাঙ্গেলটাকে এখানে লেখা যায় কীভাবে, যে 120 ডিগ্রি ইন প্লেন, মানে সমতলের মধ্যে 120 ডিগ্রি আছে, আর 90 ডিগ্রি পারপেন্ডিকুলার টু প্লেন, মানে লম্ব। পারপেন্ডিকুলার কথাটা বাংলা অর্থ হচ্ছে লম্ব, পারপেন্ডিকুলার টু প্লেন। কেমন, তাহলে আমি তোমাকে যেটা বলতে চাচ্ছি ভাই, এই যে PCl5 যৌগটা ভালোভাবে মনে রাখবো ভাই। এখানে দুইটা, অন্যান্য সব যৌগে কিন্তু বন্ড অ্যাঙ্গেল থাকে একটা, কিন্তু PCl5 বন্ড অ্যাঙ্গেল কটা থাকে ভাই, PCl5 বন্ড অ্যাঙ্গেল থাকে দুই ধরনের, একটা 120 ডিগ্রি, একটা 90 ডিগ্রি। 120 ডিগ্রি হচ্ছে সমতলে, আর 90 ডিগ্রি কিসে, পারপেন্ডিকুলার। সেটা আমি বানান ভুল লিখছি, পারপেন্ডিকুলার, পার লিখে পেয়েছি আমি। 90 ডিগ্রি পারপেন্ডিকুলার তোমার হচ্ছে যে টু প্লেন। কেমন, 90 ডিগ্রি পারপেন্ডিকুলার টু প্লেন। ওকে, মানে 90 ডিগ্রি লম্ব, সমতলের সাথে কীভাবে আছে, লম্বভাবে আছে। ওকে, আশা করি জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। এই যে দেখো এখান থেকে আমরা এই ফিগার থেকে আমরা দেখতে পারি এটা, যে এখানে এই দুইটার মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি বলো তো, এই দুইটার মধ্যে কিন্তু অ্যাঙ্গেল হচ্ছে তোমার এখানে 120 ডিগ্রি। তুমি যদি সমতলের সাথে যদি এটার অ্যাঙ্গেল দেখো, এই অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি। কেমন, এখানে কিন্তু বন্ড অ্যাঙ্গেল আছে তোমার দুইটা ভাই, এটা একটু খেয়াল রাখতে হবে। এই যৌগটার মধ্যে এটা একটা ঝামেলা, যে বন্ড অ্যাঙ্গেলটা নিয়ে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আচ্ছা, এরপর যদি আমি জিজ্ঞেস করি তোমাকে যে নাম্বার অফ ইলেকট্রন ক্লাউডস এখানে কয়টা হবে, নাম্বার অফ ইলেকট্রন ক্লাউডস এখানে কয়টা হবে ভাই, নাম্বার অফ ইলেকট্রন ক্লাউডস কিন্তু এখানে 5টা হবে। কেমনে দেখো, আমি তোমাকে দেখাই। এই যে এটা একটা ইলেকট্রন ক্লাউডস ভাই, এটা একটা ইলেকট্রন ক্লাউডস, তারপর তোমার এটা একটা ইলেকট্রন ক্লাউডস ভাই, এটা একটা সমতলগুলোকে আমি একটু লাল কালার দিয়ে দেখাচ্ছি, এটা একটা ইলেকট্রন ক্লাউডস। তাহলে নাম্বার অফ ইলেকট্রন ক্লাউডস এখানে কয়টা বলো তো, নাম্বার অফ ইলেকট্রন ক্লাউডস কিন্তু তোমার এখানে 5টা। আর যদি নাম্বার অফ ইলেকট্রন ক্লাউড যদি তোমার 5টা হয়, তো সেই ক্ষেত্রে আমরা কী বলে আসছি, জিওমেট্রি। আমরা গত ক্লাসের আগের ক্লাসে আমরা শিখছি, সেক্ষেত্রে জিওমেট্রি অফ ইলেকট্রন ক্লাউড কী হয়, ট্রাইগোনাল বাইপিরামিডাল হয়। যদি নাম্বার অফ ইলেকট্রন ক্লাউড যদি 5টা হয়, আমরা কিন্তু শিখে আসছি অলরেডি জিওমেট্রি অফ, এটা বলছিলাম মুখস্থ রাখতে হবে তোমাকে একটু। জিওমেট্রি অফ ইলেকট্রন ক্লাউডটা কীরকম হয় বলো তো ভাই, জিওমেট্রি অফ ইলেকট্রন ক্লাউড এটা কিন্তু হবে তোমার হচ্ছে ভাই ট্রাইগোনাল বাইপিরামিডাল। এটা কীরকম হবে ভাই, ট্রাইগোনাল বাইপিরামিডাল। অর্থাৎ আমরা বলতেছি তোমার এখানে, যদি তোমার এখানে নাম্বার অফ ইলেকট্রন ক্লাউড কয়টা হয়, 5টা হয়, সেই ক্ষেত্রে 5টা হইলে কিন্তু তোমার জিওমেট্রি অফ ইলেকট্রন ক্লাউড কী হবে ভাই, ট্রাইগোনাল বাইপিরামিডাল হবে। এটা আমাদের মুখস্থ রাখতে হবে। কেমনে আমি তোমাকে বুঝাই বলি। দেখো এখানে
এখানে এটা একটা, এটা একটা, এটা একটা, এটা 3 কোণা আছে না, 3টা কোণায় অবস্থিত একটা সমতলের, তাই এটাকে ট্রাইগোনাল বলা হচ্ছে। এই 3টা কোণা থেকে তুমি যদি উপরের ক্লোরিনটাকে যোগ করো তাহলে তুমি একটা পিরামিড পাবা। আবার এই 3টা ক্লোরিন থেকে তুমি যদি নিচের ক্লোরিনগুলোকে যোগ করো তাহলে আরেকটা পিরামিড পাবা। যেহেতু এখানে টোটাল 2টা পিরামিড পাচ্ছ, তাই পুরো স্ট্রাকচারটাকে কী বলা হয়, এই জন্য ট্রাইগোনাল বাই পিরামিডাল। বাই মানে 2 বোঝায়, কেমন? আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছো। বাংলা নাম কি? ত্রিকোণাকার দ্বিপিরামিডীয়। বাংলা নামটা আমি লিখে দিব পরে। তাহলে এখানে দেখো জিওমেট্রি অফ তাহলে মলিকুল কী হবে, যেহেতু এখানে কোনো লন পেয়ার নাই তাহলে জিওমেট্রি অফ মলিকুলটা কিন্তু সেমই হবে। আমরা শিখে আসছি লন পেয়ার না থাকলে ইলেকট্রন ক্লাউডের যে জিওমেট্রি হয় সেটাই সেম হয়। তাহলে জিওমেট্রি অফ মলিকিউল কী হবে, তাহলে মলিকিউলটা তোমার এখানে হবে ট্রাইগোনাল বাই পিরামিডাল, সেমই হবে বাই পিরামিডাল, কেমন? আর এটা তাহলে বাংলা অর্থ কি ভাই? ত্রিকোণাকার দ্বিপিরামিডীয়। ওকে, আশা করি জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। আচ্ছা ভাই, এটার স্টেরিক নাম্বার কত হবে? স্টেরিক নাম্বার আমরা কীভাবে হিসাব করি? সেন্ট্রাল অ্যাটমের সিগমা বন্ড প্লাস সেন্ট্রাল অ্যাটমের মধ্যে কয়টা লন পেয়ার আছে তার উপরে। দেখো তো ভাই, সেন্ট্রাল অ্যাটমের সিগমা বন্ড কয়টা আছে? এই যে সেন্ট্রাল অ্যাটম ফসফরাস, এটা সিগমা বন্ড আছে 5টা। তাহলে এখানে তোমার সেই সিগমা বন্ড আছে 5টা, লন পেয়ার আছে 0, তাহলে এখানে থাকবে 5। আর স্টেরিক নাম্বার যদি 5 হয়, এই হাইব্রিডাইজেশনটাকে আমরা কী বলছি? sp3d হাইব্রিডাইজেশন। ওকে, সো এটাই হচ্ছে তোমার কী বলতো ভাই, ফুল PCl5 সম্পর্কে ব্যাখ্যা। তুমি চাইলে PCl5-এর অরবিটাল চিত্রটা আঁকতে পারো, আমি তোমাকে শিখাই দিই। আগে তাহলে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো কি? প্রথমে ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এটার বন্ড অ্যাঙ্গেলটা, ইলেকট্রন ক্লাউড কয়টা আছে সেটাও ইম্পর্টেন্ট, স্ট্রাকচারগুলো ইম্পর্টেন্ট, তারপরে তোমার স্টেরিক নাম্বার কত এটা ইম্পর্টেন্ট, এবং কোন হাইব্রিডাইজেশন আছে এটাও তোমার হচ্ছে ইম্পর্টেন্ট। তো এটা চিত্র কীভাবে আঁকতে হয় মানে অরবিটাল আকারে সেটাও দেখি আমরা, চলো একদম খুব সোজা কেমনে আঁকতে হয়। তো স্ট্রাকচার কিছু লেখা নেই, PCl5 ছিল না, তুমি যদি কোনো কারণে এটা আঁকতে পারো ভাই, তাহলে কিন্তু তোমার এই অরবিটাল দিয়ে চিত্র আঁকা কোনো ব্যাপারই না। কেন? ফসফরাস থেকে একটা একটা করে ডাম্বেল বাই করে দিবা, আর ক্লোরিনের তো লাস্টে পি থাকে, তো পি দিয়ে তুমি হচ্ছে কানেক্ট করে দিবা। কেমনে দেখাই আমি তোমাকে? ফার্স্টে এখানে একটা ফসফরাসকে দাও, তারপরে তুমি এখানে একটা এভাবে করে আঁকো, একটা সুন্দর করে আঁকো, বাকিগুলোকে আমি কপি করতেছি, এভাবে করে আঁকছি। সাপোজ ধরো এটাকে চলো আমি কপি করি 5 বাদ দিয়ে, এটাকে আমরা তাহলে চলো এটাকে আমি একটু রোটেশন করাইতে হবে আমার। হ্যাঁ, 180 ডিগ্রিতে রোটেশন একবার করাইছি এখানে। তারপরে তোমার চলো আমরা এটাকে আরেকবার কপি করি। হ্যাঁ, কপি করে চলো আমি এটাকে একটু এই পাশে করে আঁকি, দাঁড়াও, রোটেশন করাই এটাকে। হ্যাঁ, 270 ডিগ্রিতে একবার এখানে রাখছি একটাতে। ওকে, তারপর এটাকে আবার একটু করা লাগবে, কপি করা লাগবে, তারপর রোটেশন করা এটাকে। হ্যাঁ, 120 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রিতে রাখতে হবে। ওকে, যদি 30 ডিগ্রিতে ভালো বোঝা যাচ্ছে না, চলো আমি একটু করে বাঁকাই এভাবে করে, তাহলে ভালো বোঝা যাবে। হ্যাঁ, ওকে ভাই, এখানে একটা দিলাম। হ্যাঁ, এটাকে আমরা ঘুরে এখানে একটা দিলাম, দ্বারা রোটেশন করার সিস্টেম কই গেল? ওকে ভাই, এভাবে দিলাম আমরা, কেমন? তাহলে এখানে আমরা কী করছি, এখানে দেখো আমরা এখান থেকে দেখতেছিলাম তোমার ফসফরাসের হাত কটা থাকে বলো তো? 1 2 3 4 5টা থাকে না? তাহলে আমরা এখানে 5টা হাত এখানে বাড়াই দিলাম ফসফরাসের, কেমন? তাহলে চাইলে তুমি এগুলো একটু ক্লোজ করে রাখতে পারো, এটাকে একটু কাছে নিয়ে আসো, চাইলে ক্লোজ করে রাখতে পারো, কোনো সমস্যা নেই। এটাকে একটু কাছে নিয়ে আসতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, এটা হচ্ছে আমার PCl5-এর মধ্যে ফসফরাসের যে 5টা হাত থাকে, ফসফরাস আর আমরা 5টা হাতকে এখানে দিয়ে দিচ্ছি, ফসফরাস আমরা এখানে একটা 5টা হাতকে দিয়ে দিচ্ছি। তো এই হাতে কে আছে? একটা ক্লোরিন আছে। ক্লোরিন কি দিয়ে কানেক্টেড থাকে? ক্লোরিনের আসলে পি থাকে, রাইট? তাহলে ক্লোরিন তোমার একটা পি দিয়ে কানেক্টেড থাকবে। ক্লোরিন তোমার একটা কী দিয়ে কানেক্টেড থাকবে বলতে? একটা পি দিয়ে কানেক্টেড থাকবে। তাহলে একটা কাজ করি, আসো এটাকে আমি একটু করে নিই, এটাকে নিয়ে চলো, আমি এটা যেহেতু আমাদের প্রথম আঁকছি, এটাকে চলো আমরা একটু করে রোটেশন করাই। হ্যাঁ, তাহলে এখানে একটা ক্লোরিন কিন্তু এটার সাথে পি দিয়ে কানেক্টেড থাকবে, এই যে এখানে একটা ক্লোরিন কানেক্টেড থাকবে। তো আমরা বলছিলাম যে একটাকে বড় করে দেখালে এটাই কী করে দেখাতে হয়, এখানে পিচ্ছি করে দেখাতে হয়। ওকে, কারণ একটা পি এর একটাই ইউজ হয়েছে শুধুমাত্র, এটাকে এভাবে করে ছোটো করে দেখাতে হয়। ওকে ভাই, তারপরে এই সেম টু সেম ওয়েতে তুমি নিচেরটাকে ওইটাকে করো। এটা তো জাস্ট সিম্পল, এখানে একটা ক্লোরিনকে দিয়ে দাও, কারণ আমাদের 5টা ক্লোরিন আছে এখানে, তাহলে এখানে একটু করে ছোটো করে এখানে দিয়ে দাও। ওকে, সেম টু সেম ওয়েতে তুমি এখানে একটা আঁকো,
এই যে এটাকে তাহলে এইভাবে করে দাও। হ্যাঁ, এখানে তাহলে একটা ক্লোরিনকে দিয়ে দাও, এখানে একটা ক্লোরিনকে দিয়ে দাও ভাই, আর এখানে একটা ছোটো করে এখানে দিয়ে দাও। কেমন? সেম ওয়েতে তুমি এখানে একটা ক্লোরিনকে দিয়ে দাও, কেমন? এই যে এখানে একটা ক্লোরিনকে দিয়ে দাও এখানে, তাহলে এখানে একটা ক্লোরিনকে দিয়ে দাও ভাই, এখানে পিছনে একটু করে এখানে বাড়াই দাও। আবার সেম টু সেম ওয়েতে আমি যেটা এটাকে একটু নিচে নামাই স্ট্রাকচারটাকে, এটাকে চলো আমরা কপি করে আসো, এটাকে একটু ঘুরাইতে হবে আমার উল্টা দিকে। হ্যাঁ, ওই বেশি 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 ঘুরাই ফেলছি, দাঁড়াও, ওই হইতেছে না কেন, দাঁড়াও, সরি ভাই, সরি সরি সরি, তোমাদের টাইম নষ্ট করতেছি। আচ্ছা, এগুলো আমি কেটে দিব, সময় এগুলা সুন্দর করে রাখার চেষ্টা করতেছি। তো 180, হ্যাঁ হয়েছে, ওকে। ওরে ভাই, অনেক সময় গেছে এটাতে। তাহলে এখানে একটা ক্লোরিনকে দিয়ে দাও, আর এটাতে পিছনে করে এখানে একটা অ্যাড করে দাও। আর এখানে যে বন্ডগুলো হয়েছে ভাই, এই বন্ডগুলোতে তুমি চাইলে এখানে গাঢ় করে দিতে পারো, ইলেকট্রন আছে বোঝানোর জন্য, কেমন? অথবা তুমি চাইলে 2টা ইলেকট্রনও দিতে পারো, কোনো সমস্যা নেই। তো এটা হইতেছে তোমার কী বলতো সামগ্রিকভাবে PCl5 এর স্ট্রাকচার। ওকে, এটা হচ্ছে তোমার কী ভাই সামগ্রিকভাবে PCl5 এর স্ট্রাকচার। তুমি বন্ড অ্যাঙ্গেলগুলো দেখাইতে পারো, বন্ড অ্যাঙ্গেলটা কীভাবে দেখাইতে পারো, যে এইখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে এই দুটার সাথে এই দুটার, এই অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি। আবার এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে সমতলের মধ্যে, এই অ্যাঙ্গেলে কিন্তু তোমার কত ডিগ্রি ভাই? 120 ডিগ্রি। এভাবে করে দেখাইতে পারো। তারপরে তুমি নিচে লিখে দিতে পারো ফিগার, এটা হচ্ছে কিসের ভাই? PCl5 এর গঠন। এটা হচ্ছে আমাদের ভাই PCl5 এর গঠন, PCl5 এর গঠন। কেমন? আমি আশা করতেছি তোমরা PCl5 এর গঠন সম্পর্কে সব বুঝতে পারছো। আমরা আগের পৃষ্ঠে PCl5 এর গঠন নিয়ে আলোচনা করছি, এখানে জাস্ট আমরা PCl5 এর চিত্র আঁকছি। তাহলে চলো এই চিত্রটাকে আমি একটু বামে নিয়ে আসি, যেহেতু আমাদের এটা খুব একটা লাগতেছে না এখানে। হ্যাঁ, আমরা আনছি। চলো আমরা নেক্সট যৌগটা নিয়ে আলোচনা করি, আসো। নেক্সট যৌগ আমরা তাহলে PCl5 নিয়ে আলোচনা করছি, আমরা এখন আলোচনা করবো তোমার SF4 কে নিয়ে। আমরা তাহলে ডিসকাশন করে আসো 2 নম্বরে SF4 সালফার টেট্রাফ্লোরাইডকে নিয়ে আলোচনা করি। কেমন? SF4 কে নিয়ে আলোচনা করি, আসো। তো SF4 যদি আমরা এখন ফিগার রাখতে চাই, তাহলে ফিগারটা কীরকম হবে দেখো। ফার্স্ট অফ অল এটা আমরা চলো টোটাল ভ্যালেন্স ইলেকট্রন বাই করি। তো সালফারে তোমার ভ্যালেন্স ইলেকট্রন থাকে 6টা, এখানে থাকে ফ্লোরিনে থাকে 7টা, 7 × 4 হবে তাহলে তোমার, তাহলে হবে 28, আর তোমার এখানে হবে তাহলে 34। কেমন? সেন্ট্রাল অ্যাটম এখানে কী হবে? সেন্ট্রাল অ্যাটম এখানে হবে সালফার, যেহেতু ফ্লোরিন নিতে পারে না, আর সালফারে দেখো কানেকশনে বেশি থাকে, সেন্ট্রাল অ্যাটম হবে তোমার সালফার। তাহলে সালফারকে এখানে দাও, 4 কোণায় 4টা ফ্লোরিনকে দিয়ে দাও। যেহেতু 4টা ফ্লোরিন আছে, তাহলে কী করো তুমি এখানে 4 কোণায় 4টা ফ্লোরিনকে ফার্স্টটাকে দিয়ে দাও, লুইস ডট স্ট্রাকচার আঁকার জন্য। কেমন? 4 কোণায় 4টা ফ্লোরিনকে এখানে দিয়ে দিছো। আর দিয়ে দিলে কী হবে? এদিকে ফার্স্টে একটা সিঙ্গেল বন্ডে কানেক্ট করে দাও, ফার্স্টে দিকে একটা সিঙ্গেল বন্ডে কানেক্ট করে দাও, এটাকে একটা সিঙ্গেল বন্ডে কানেক্ট করে দাও। ওকে, আচ্ছা। তাহলে এরপরে কী করো ভাই? এখানে তোমার ইলেকট্রন তাহলে খরচ হচ্ছে কয়টা? 8টা। তাহলে 8টা যদি খরচ হয়, তাহলে তোমার এখানে বাকি আছে কয়টা বলো তো? 26টা বাকি আছে। তাহলে ওই 26টা ইলেকট্রনকে তোমার কী করতে হবে? 4টা ফ্লোরিনের মধ্যে আগে ডিস্ট্রিবিউশন করে দিতে হবে। তো একটা ফ্লোরিনের স্টক ফিল আপের জন্য কয়টা দরকার? 6টা দরকার না? কেন? কারণ এখানে কিন্তু তার অলরেডি 2টা আছে ভাই, তাহলে তার স্টক ফিল আপের জন্য কিন্তু 6টা করে দরকার। তাহলে এখানে তুমি 6টা দাও, এখানেও তুমি 6টা দাও, এখানেও তুমি 6টা দাও, এখানেও তুমি 6টা দাও। ওকে, তাহলে এখানে আমরা তাহলে 24টা দিয়ে ফেললাম 6টা করে করে। তাহলে আর বাকি আছে কয়টা? 2টা বাকি আছে না? ওই 2টাতে কেউ নিবে না, তাই এটা তুমি সেন্ট্রাল অ্যাটমে দিয়ে দাও। ওই 2টাকে জন্য কী করো? সেন্ট্রাল অ্যাটমে দিয়ে দাও। ওকে, তাহলে এগুলো কী হিসেবে কাজ করবে? লন পেয়ার হিসেবে তোমার এখানে কাজ করবে। আশা করি আমরা এদেরকে এখানে স্ট্রাকচার বুঝতে পারছি। এটা হচ্ছে আমাদের কী বলতো? লুইস ডট স্ট্রাকচার। এখন কাহিনীতেছে কি, এখানে একটা লন পেয়ার আছে, দেখো ভালো করে লক্ষ্য করে দেখবো তুমি, এখানে একটা লন পেয়ার আছে। আর এখানে কি আছে? এগুলো হচ্ছে বন্ড পেয়ার। এটা একটা বন্ড পেয়ার, এটা একটা বন্ড পেয়ার, এটা একটা বন্ড পেয়ার, এটা একটা বন্ড পেয়ার। কারণ আমরা সবাই জানি লন পেয়ার থাকলে কী হয়, লন পেয়ার বন্ড পেয়ারের মধ্যে কিন্তু বিকর্ষণ বেড়ে যায়, অর্থাৎ এটাকে ধাক্কা দিবে এদিকে, এটাকে ধাক্কা দিবে এদিকে। কাহিনী দেখো কী হয়, এটা একটা লন পেয়ার, এগুলো তোমার বন্ড পেয়ার। এই দেখো এটা লন পেয়ার, এটা বন্ড পেয়ার, এটা বন্ড পেয়ার, এটা বন্ড পেয়ার, এটা বন্ড পেয়ার। তাহলে লন পেয়ারগুলো কী করবে? আমরা জানি লন পেয়ার থাকার কারণে এই লন পেয়ার বন্ড পেয়ারের মধ্যে বিকর্ষণ বেড়ে যায়। তাহলে লন পেয়ারগুলো কিন্তু এই বন্ড পেয়ারটাকে এদিকে ধাক্কা, নিচের দিকে ধাক্কা দিবে। এই লন পেয়ারটা কিন্তু এই নিচে এই বন্ড পেয়ারটাকে এদিকে নিচের দিকে ধাক্কা দিবে। সো আলটিমেটলি SF4 এটার স্ট্রাকচারটা কীরকম হয়ে দাঁড়াবে বলি আগে আমি তোমাকে। এই স্ট্রাকচারটা এদিকে এরকম হয়ে দাঁড়াবে, স্ট্রাকচারটা তোমার এরকম হয়ে দাঁড়াবে, এই স্ট্রাকচারটা তোমার হচ্ছে ভাই এরকম হয়ে দাঁড়াবে। কেমন? এই স্ট্রাকচারটা কীরকম হয়ে দাঁড়াবে ভাই?
এরকম হয়ে দাঁড়াবে। ওকে ভাই, এই স্ট্রাকচারটা কীরকম হয়ে দাঁড়াবে? এরকম হয়ে দাঁড়াবে। কেন এরকম হয়েছে আমি তোমাকে বুঝাই বলতেছি, দেখো কেন এরকম হয়েছে। এখানে তোমার হচ্ছে এরকম আছে, ওকে দেখো এখানে কী হয়েছে, এটা আমাদের লন পেয়ার ছিল। আমি যদি এখানে একটু করে আনি, এটা হচ্ছে আমাদের লন পেয়ার ছিল। এই স্ট্রাকচারটা কেন এরকম হয়েছে আমি বলি। এখানে এটা তো তোমার হচ্ছে যে লন পেয়ার ছিল, এই লন পেয়ারগুলো কী করছে, এখানে এই বন্ড পেয়ারটাকে বিকর্ষণ করছে, এই লন পেয়ারটা এই বন্ড পেয়ারটাকে বিকর্ষণ করছে। এটাকে যেহেতু বিকর্ষণ করছে, এটাকে নিচে নামানি আসছে, এই যেখানে নিচে নেমে গেছে দেখো। আর এটাকেও তোমার বিকর্ষণ করার কারণে এটা নিচে নেমে আসছে, এই যে দেখো নিচে নেমে আসছে। এবং এগুলো কিন্তু চেপে গেছে কেন? কারণ এই বন্ড পেয়ারগুলো যখন নিচে নামছে তখন এরাও তো বন্ড পেয়ার বিকর্ষণ হয়েছে, ফলে এরাও এটা তোমার এখানে কী হয়েছে ভাই, চেপে গেছে। ওকে, আশা করি জিনিসটা আমরা এখানে সবাই বুঝতে পারছি ভাই। আমি আশা করতেছি তোমরা এই স্ট্রাকচারটা কেন এরকম হয়েছে এটা তোমরা এখানে বুঝতে পারছো। আচ্ছা, এটা তাহলে বন্ড অ্যাঙ্গেল কত হবে? এটার বন্ড অ্যাঙ্গেল নিয়ে আসলে একটু কাহিনী আছে, আমি তোমাকে বুঝাই বলি। চলো, এটার বন্ড অ্যাঙ্গেল কত হবে আমি তোমাকে বলি। এটা দুই ধরনের বন্ড অ্যাঙ্গেল এক্সপেরিমেন্টে পাওয়া গেছে। এটারও দুই ধরনের বন্ড অ্যাঙ্গেল কী পাওয়া গেছে বা এক্সপেরিমেন্টে পাওয়া গেছে। একটা হচ্ছে 102 ডিগ্রি, একটা হচ্ছে তোমার ভাই 173 ডিগ্রি। কেমন কী পাওয়া গেছে বলো তো, আরেকবার বুঝাই বলি। এই যে এই যোগটা আছে না, এই যে পিসিএল ভাবে ক্ষেত্রে যেরকম দুইটা ধরনের বন্ড অ্যাঙ্গেল পাওয়া গেছিলো 90 ডিগ্রি এবং 120 ডিগ্রি, সেম ওয়েতে SF4 এর মধ্যে তোমার কী পাওয়া গেছে ভাই, দুই ধরনের বন্ড অ্যাঙ্গেল পাওয়া গেছে। একটা হচ্ছে কত, 102 ডিগ্রি, একটা হচ্ছে 173 ডিগ্রি। কেমনে? এই যে দেখো, এই দুইটা বন্ড কিন্তু প্রায় কাছাকাছি। দেখা গেছে এদের দুইটার মধ্যে বন্ড অ্যাঙ্গেল হয় 102 ডিগ্রি। আসলে এক্স্যাক্টলি 102 ডিগ্রি হয় না, 101 হয়। আমাদের মনে রাখার সুবিধার জন্য এটাকে আমরা কত বলতেছি, 102 ডিগ্রি বলতেছি। কেমন? আর এইখানে যদিও এটাকে দেখে 180 ডিগ্রি মনে হচ্ছে, এই দুইটা বন্ডকে দেখে অ্যাকচুয়ালি এটা 180 ডিগ্রি হয় না, এটা 173 ডিগ্রি হয়। এটা কত ডিগ্রি হয়? 173 ডিগ্রি হয়। ওকে, 100 কত ডিগ্রি হয় ভাই? 73 ডিগ্রি হয়। সো এটা একটু করে বাঁকানো থাকে। আমি যদি এখানে একটু প্রায় সমান দিছি, প্রায় 180 ডিগ্রি মনে হচ্ছে। এটা আশা করি তোমরা বুঝবা। এটা আসলে একজ্যাক্টলি সরল লেখা থাকে না, একটু এই পাশে হেলানো থাকে। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমরা যেমনটা আমরা এখানে বলতেছিলাম, এখানে বন্ড অ্যাঙ্গেল আসলে তুমি কয়টা পাবা বলো তো? দুইটা পাবা। একটা হচ্ছে এই দুইটা সবুজ দুইটা বন্ডের মধ্যে এখানে বন্ড অ্যাঙ্গেলটা কত হবে? 173 ডিগ্রি হবে। আর এখানে এই দুইটার মধ্যে এখানে কত হবে বলো তো? 102 ডিগ্রি করে হবে। ওকে, আশা করি তোমরা জিনিসটা এখানে ভাই বুঝতে পারছো। আচ্ছা ভাই, তাহলে এরপর আমি যদি জিজ্ঞেস করি এখানে নাম্বার অফ ইলেকট্রন ক্লাউডস কয়টা আছে, আমরা যদি এখানে জিজ্ঞেস করি নাম্বার অফ ইলেকট্রন ক্লাউডস কয়টা আছে? 4টা হবে না ভাই? সরি, 4টা বলতেছি, 5টা হবে না ভাই এখানে? কেন 5টা হবে? দেখো, এই যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, টোটাল 5টা ইলেকট্রন ক্লাউডস আছে। তাহলে আমরা বুঝলাম যদি ইলেকট্রন ক্লাউড তোমার 5টা হয়, তাহলে জিওমেট্রি অফ ইলেকট্রন ক্লাউড কিন্তু চেঞ্জ হবে না। তাহলে এখানে জিওমেট্রি অফ ইলেকট্রন ক্লাউড কী হবে? জিওমেট্রি অফ ইলেকট্রন ক্লাউড এটা কিন্তু তোমার হবে হচ্ছে ভাই ওই যে ট্রাইগোনাল বাইপিরামিডাল, আগের মতোই। এটার কিন্তু চেঞ্জ হবে না। কিন্তু এখানে ভাই দেখো, লন পেয়ার চলে আসার কারণে এখানে কিন্তু কী হবে বলো তো? লন পেয়ার চলে আসার কারণে কিন্তু জিওমেট্রি অফ মলিকুল চেঞ্জ হয়ে যাবে। তাহলে যদি আমি এখন লেখার চেষ্টা করি, জিওমেট্রি অফ মলিকুল কী হবে? জিওমেট্রি অফ মলিকিউল কী হবে? দেখো, আমরা কিন্তু অলরেডি শিখে আসছি। এই যে SF4 এর স্ট্রাকচারটাকে আমরা কী বলতাম? ওই যে সিসো টাইপের স্ট্রাকচার, ওই যে কারণ দেখো ঢেকি আকৃতি, আমরা চিত্রসহ দেখে আসছিলাম আগে 2 লেকচার আগে, তাই না ভাই? এই জিওমেট্রি অফ মলিকুলটাতে কী হবে বলো তো? এটা কিন্তু হবে সিসো। এটা কী হবে? এটা হবে তোমার হচ্ছে ভাই সিসো টাইপের হবে। কেমন? আচ্ছা, তারপরে আমি যদি জিজ্ঞেস করি এখানে স্টেরিক নাম্বার কত হবে? স্টেরিক নাম্বার কীভাবে হিসাব করে ভাই? সিগমা বন্ড প্লাস লন পেয়ার দিয়ে। এখানে সিগমা বন্ড কয়টা আছে? 4টা। কেমনে দেখো, 1টা 2টা 3টা 4টা। সেন্টার অ্যাটমে সিগমা বন্ড কয়টা? 4টা। আর সেন্টার অ্যাটমে লন পেয়ার কয়টা? 1 জোড়া। তাহলে এখানে হবে +1। তাহলে এখানে 5 হয়েছে না ভাই? তো 5 হলে সেটাকে আমরা কী বলি? sp3d হাইব্রিডাইজেশন। sp3d হাইব্রিডাইজেশন এটাকে আমরা কী বলি ভাই? sp3d হাইব্রিডাইজেশন এটাকে আমরা বলে থাকি। কেমন? আশা করি তোমরা জিনিসটা এখানে ভাই সবাই বুঝতে পারছো। আচ্ছা, তো SF4 সম্পর্কে আমরা মোটামুটি আইডিয়া পাইছি। যদি আমরা একটা চিত্র আঁকতে চাই, তাহলে এটা চিত্র কীভাবে আঁকবো? এটা চিত্র আঁকাটা খুবই সহজ। আমি তোমাকে দেখাই বলি এটা চিত্রটা কীভাবে আঁকবো। আমি চলো নেক্সট পৃষ্ঠায় দেখে আসো। এটা তুমি যদি কোনো কারণে এটা আঁকতে পারছো না, এটা আঁকতে পারলে কিন্তু চিত্র আঁকা খুবই সহজ। কেমনে? দেখো, এখানে ফার্স্ট একটা সালফারকে দিবা। ফ্লোরিনের কি ইউজ হয়? ফ্লোরিনে কিন্তু পি ইউজ হয়। তাহলে সালফারে কয়টা হাত? এখানে সালফারে কিন্তু হাত হচ্ছে 4টা। তাহলে সালফারে 4টা হাতকে দাও। একটা হাত তোমার এখানে, সালফারের একটা হাত তোমার এখানে। তারপর এটাকে তুমি যদি একদম অপোজিট করে আঁকো, সালফারের আরেকটা হাত তোমার এখানে। তারপর সালফারের আরেকটা হাত তোমার এখানে।
আর আরেকটা হাত তোমার এই পাশে। কেমন? এটা হচ্ছে সালফারের আরেকটা হাত। তাহলে চলো এটাকে আরেকটু ঘুরাই দিয়ে আসো আমরা। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার SF4 এর স্ট্রাকচার। সালফারের আমরা দেখছি এখানে কী বলতো, সালফারের কয়টা হাত বলতো ভাই? সালফারের কিন্তু এখানে 1, 2, 3 এবং 4। তো একটা হাত এভাবে আছে, যেটাকে আমরা এখানে দেখাইছি। তারপর তোমার একটা হাত পিছন দিকে আছে, এটাকে আমরা তোমার হচ্ছে এখানে দেখো আমরা এখানে এটাকে এভাবে দেখাইছি। একটা হাত এখানে, একটা হাত এখানে, কেমন? আর এখানে কয়টা ফ্লোরিন যুক্ত আছে বলো তো? 4টা ফ্লোরিন। ফ্লোরিনগুলো কীভাবে যুক্ত থাকবে? পি এর মাধ্যমে। সো পি আঁকা তো খুব সহজ। এটাকে একটা কাজ করে, এটাকে কপি করে নিয়ে যাও, এটার সাথে তাহলে এটা পি এর মাধ্যমে কানেক্টেড আছে। ওকে, তাহলে এটাকে আমরা একটু পাশে আনতে হবে আমাদের স্ট্রাকচারটাকে। হ্যাঁ, আর এটাকে তুমি যদি কপি করতা তাহলে এটার সাথে এইভাবে থাকবে একটা, তারপরে তোমার এখানে একটা থাকবে। কপি করো আগে, তারপর একটু অ্যাঙ্গেলটাকে ঘুরাই দাও। হ্যাঁ, এভাবে করে থাকবে একটা। আর এটাকে যদি কপি করো, এটাকে তোরা ঘুরাই ফেলো। এভাবে থাকবে একটা। ওকে, তাহলে SF4 এর স্ট্রাকচারটা এরকম হবে। এখানে একটা ফ্লোরিনকে দিয়ে দাও, এখানে একটা ফ্লোরিনকে দিয়ে দাও ভাই, এখানে একটা ফ্লোরিনকে দিয়ে দাও, এখানে একটা ফ্লোরিনকে দিয়ে দাও। এই যে দেখো এখানে 4টা ফ্লোরিন আছে ভাই, এই যে 1টা 2টা 3টা 4টা। আর যেহেতু এদের পি ইউজ হয়েছে তাই এখানে আমি পি অরবিটালটাকে ইউজ করছি। সেখানে একটা বন্ড গঠিত হয়েছে, এটাকে তুমি চাইলে 2টি ইলেকট্রন দিয়ে দেখাতে পারো, অথবা এভাবে গাঢ় কালার করে দিতে পারো, তোমার ইচ্ছা। তুমি 2টি ইলেকট্রন দিয়ে চাইলে দেখাতে পারো। হ্যাঁ, আর এখানে ছোটো করে এখানে একটা বের করে দাও, ছোটো করে এখানে একটা বের করে দাও। এখানেও সেম ওয়েতে ছোটো করে একটা এখানে বের করে দাও, এখানেও একটা ছোটো করে এখানে একটা বের করে দাও, এখানেও তুমি ছোটো একটা করে এখানে বের করে দাও। ওকে ভাই, আর এখানে দেখো তোমার এখানে কি আছে ভাই? এখানে তোমার হচ্ছে যে এক জোড়া ইলেকট্রন আছে না, লন পেয়ার, সেইটাকে তুমি এখানে দেখাই দাও। সেটাকে তুমি এভাবেও দেখাতে পারো, অথবা আরেকটা কাজ করতে পারো, এই পুরো স্ট্রাকচারটাকে যদি আমি কপি করি, এই পাশে নিয়ে আসো, অথবা তুমি জিনিসটাকে এইভাবেও দেখাতে পারো যে এখানে এটাকে এভাবে না দেখে একটা হাত দেখাইতে পারো এখানে, আর একটাকে এখানেও, এখানে তুমি যে ইলেকট্রনকে দিয়ে দাও। ওকে, অর্থাৎ দোনোটাই কিন্তু SF4 এর চিত্র। তাহলে ফিগার, এটা হচ্ছে আমাদের ভাই SF4 এর গঠন, আর এটা হইতেছে আমাদের কি বলতো তোমার SF4 এর গঠন। আশা করি তোমরা SF4 এর গঠন সম্পর্কে একদম ক্লিয়ার আইডিয়া পাইছো, কেমনে তুমি হচ্ছে যোগের চিত্রটি রাখবা। ওকে, তাহলে এটা হচ্ছে তোমার SF4 এর গঠন। আশা করি এটা এখানে তোমরা বুঝতে পারছো। আচ্ছা, তাহলে তো এটা খুব সিম্পল জিনিস, কঠিন কিছু না। তাহলে আমরা ফার্স্টে PCl5 সম্পর্কে দেখলাম, পরে আমরা SF4 সম্পর্কে দেখলাম। তাহলে চলো আমরা এখন দেখবো 3 নাম্বার যে যৌগটা ClF3, এই সম্পর্কে দেখে আসো। তাহলে চলো আমরা 3 নাম্বার দেখে আসো, ClF3 এই যৌগটাকে কীভাবে আঁকতে হবে চলো আমরা দেখে আসো, কেমন? আচ্ছা, এটা আঁকাও খুব সহজ, এটা আঁকা খুবই সহজ। এটা কেমনে আমি তোমাকে বলি আসো। ফার্স্টে কী করো আগে, এটার আগে তুমি ওই যে আঁকার চেষ্টা করো, এই লুইস ডট স্ট্রাকচার। তাহলে চলো আমরা টোটাল ভ্যালেন্স ইলেকট্রন কাউন্ট করি আগে, কত আসবে এটা? ক্লোরিনের থেকে 7টা, ফ্লোরিন হলো 7টা থেকে 7 × 3, তাহলে এখানে টোটালটা হবে তোমার হচ্ছে 28টা। তাহলে এখানে সেন্ট্রাল অ্যাটম কী হবে? ফ্লোরিন তো সেন্ট্রাল অ্যাটম হইতে পারে না, তাহলে ক্লোরিনকেই হইতে হবে। তাহলে এখানে সেন্ট্রাল অ্যাটম হবে কে? ক্লোরিন, কেমন? তাহলে এখানে তুমি একটা ক্লোরিনকে দাও ফার্স্টে, এর সাথে 3টা ফ্লোরিনকে দিয়ে দাও, এখানে একটা ফ্লোরিন দাও, এখানে একটা ফ্লোরিনকে দাও, এখানে একটা তুমি হচ্ছে ভাই ফ্লোরিনকে দাও। ওকে, আচ্ছা, তাহলে এখানে কী হবে তোমার? এখানে যেটা হবে তাহলে তোমার স্ট্রাকচারটা, এখানে তুমি যদি দেখো এখানের মধ্যে সাপোজ আমি যদি তোমাকে দেখাই, এখানে সিঙ্গেল বন্ডে কানেক্ট করে দেওয়া একটা, পরে আমরা দেখতেছি লুইস, আমরা BSEPR থিওরি দেখতেছি পরে কী হয়, বিকর্ষণ টিকর্ষণ কেমন হয় সেগুলো আমরা দেখতেছি পরে। আচ্ছা, সো এখানে তোমার কয়টা খরচ হয়ে গেছে ভাই? 6টা খরচ হয়ে গেছে। যেহেতু তুমি 3টা ইলেকট্রন 3টা বন্ড এখানে দিছো, তাহলে তোমার কাছে এখানে 22টা আছে। তো তুমি কী করবে? এখানে এই 22টার মধ্যে তোমার এটা 3টা ফ্লোরিনের মধ্যে ডিস্ট্রিবিউশন করে দিতে হবে, কিন্তু ফ্লোরিনতে নিবে 6টা করে, কারণ ফ্লোরিনের অলরেডি এখানে 2টা আছে। তাহলে এটাকে 6টা দিয়ে দাও। অনুরূপভাবে এটাকেও কি দিয়ে দাও ভাই? 6টা দিয়ে দাও। 6টা করে ইলেকট্রন এখানে দিয়ে দাও। এটাকেও তুমি কয়টা করে ইলেকট্রন দিয়ে দাও ভাই? 6টা করে ইলেকট্রন দিয়ে দাও। তাহলে টোটাল এখানে কয়টা ইলেকট্রন দিয়ে দিছো? 18টা ইলেকট্রন দিয়ে দিছো। তাহলে ইলেকট্রন বাকি আছে কয়টা? 4টা। তাহলে এই 4টাতে নিয়ে আর কেউ নাই, তাহলে এগুলো কাকে দিতে হবে বলো তো? এগুলো দিতে হবে তোমার হচ্ছে ভাই এই ক্লোরিনকে মুক্তজল ইলেকট্রন হিসেবে। তাহলে এদেরকে এভাবে করে দিয়ে দাও। ওকে, এটাকে এভাবে করে দিয়ে দাও। তাহলে এখন এখানে কী হবে দেখো, এখন এখানে যে ঘটনাটা ঘটবে এদের মধ্যে কিন্তু এখানে দেখো, এখানে তাহলে কী আমি তোমাকে বলি, স্ট্রাকচারটাকে যদি আমি ব্যাখ্যা করি,
এটা একটা বন্ড পেয়ার, এটা একটা বন্ড পেয়ার, এটা একটা বন্ড পেয়ার, কিন্তু এখানে একটা লন পেয়ার আছে, এখানে একটা লন পেয়ার আছে। এখন এই লন পেয়ারগুলো বন্ড পেয়ারগুলোকে বিকর্ষণ করবে, তারপর এখানের মধ্যে মডিফাই হবে অনেকগুলো, এবং মডিফাই হওয়ার পরে স্ট্রাকচারটা কীরকম হবে তোমাকে বলি। স্ট্রাকচারটা কীরকম হবে আমি তোমাকে যদি এঁকে দেখাই, এখানে স্ট্রাকচারটা তোমার এরকম হবে। দেখো এখানে একটা কাজ করি, আসো এখানে দাঁড়াও, স্ট্রাকচারটাকে আমরা কীভাবে আঁকা যায়। স্ট্রাকচারটা তোমার হচ্ছে টি শেপটার হবে আসলে বেসিক্যালি। তো চলো একটা কাজ করি আমরা। দেখো এখানে আমি বুঝাই বলি তোমার, এখানে দেখো এখানে আমাদের আকর্ষণ বিকর্ষণ হওয়ার পরে যেটা হবে এখানে স্ট্রাকচারটা তোমার এরকম হবে। আমি তোমাকে দেখাই, একটা ক্লোরিন এখানে থাকবে, একটা ফ্লোরিন এখানে থাকবে, তারপরে তোমার হচ্ছে একটা ফ্লোরিন এখানে থাকবে, একটা ফ্লোরিন তোমার এখানে থাকবে। এই স্ট্রাকচারটা তোমার এরকম হয়ে যাবে। কেমন এরকম হয়েছে আমি তোমাকে সব ব্যাখ্যা করতেছি। আর এখানে একটা লন পেয়ার থাকবে, এটা দুটো লন পেয়ার আছে, এখানে একটা লন পেয়ার থাকবে। কেমন আমি তোমাকে দেখাই এটা কেমনে এরকম হয়েছে। দেখো এখানে কী হবে ভাই, এই লন পেয়ার এবং বন্ড পেয়ারের মধ্যে বিকর্ষণ হবে, এই লন পেয়ার বন্ড পেয়ারের মধ্যে বিকর্ষণ হবে, আবার এই লন পেয়ার এই বন্ড পেয়ার এই লন পেয়ারগুলোর মধ্যে বিকর্ষণ হবে। সেরকম আকর্ষণ বিকর্ষণ করতে করতে দেখা যাবে এরা এভাবে করে একটা স্ট্রাকচার লাভ করছে টি শেপটার। ওকে, মানে বেসিক্যালি যেটা হবে এইটা এদিকে এটা কী করতেছে, এটাকে দেখো, এটা এদিকে ধাক্কা মারতেছে এটাকে, আবার এদিকে এটাকে ধাক্কা মারতেছে, এটা দিকে ধাক্কা মারতেছে, আবার এটাকে দিকে কী করতেছে, ধাক্কা মারতেছে। এরকম ধাক্কাধাক্কি করতে করতে আসলে অ্যাকচুয়ালি যেটা হয়, ধরো এটাকে এদিকে দূরে সরাই দিচ্ছে, কেমন এটাকে চলো দূরে সরাই দিচ্ছে এভাবে ধাক্কা মেরে দূরে সরাই দিচ্ছে, এটা এদিকে ধাক্কা মারতেছে, এদিকে ধাক্কা মারতেছে, ফলে এটাই একদম উপরে উঠে যায়। এই যে বন্ড যেটা আছে দেখো, অ্যাকচুয়ালি যদি আমি তোমাকে ধাক্কার ডিরেকশনে ঠিক করে দেখাই, এখানে দেখো এখানে যেটা আছে এ কিন্তু কী করতেছে, এই দুটাকে ধাক্কা মারতেছে, রাইট। আবার এও কী করতেছে, এই দুটাকে ধাক্কা মারতেছে। তো ধাক্কা ধরে এখানে দূরে সরাই দিচ্ছে এটাকে। তো কী হবে এখানে, এইটাও দূরে সরাতে যাচ্ছে, এটাও দূরে সরাতে যাচ্ছে, আলটিমেটলি জিনিসটা এখানে উপরে উঠে যাবে, এটা নিচে নেমে যাবে, এটা এখানে উঠে যাবে। মানে এরকম করে করে একটা বুঝতে পারতো সেখানে ধাক্কাধাক্কির ফলে অনেক এখানে ধাক্কাধাক্কি হবে। এই ধাক্কাধাক্কির ফলে আলটিমেটলি এই শেপে এসে পৌঁছাবে। ওকে, এগুলো এত ডিটেলসে জানার দরকার নেই, তুমি এমনি বুঝতে পারতো সেখানে ধাক্কাধাক্কির অনেক খেলা আছে এখানে। এখানে কাহিনী কী হবে ভাই, এখানে দুটো লন পেয়ার থাকার কারণে প্রচুর ধাক্কাধাক্কি হবে এই লন পেয়ার বন্ড পেয়ারগুলোর মধ্যে। সো এই ধাক্কাধাক্কি করার ফলে আলটিমেটলি এই যোগটা একটা তোমার এখানে টি শেপটে এসে পৌঁছাবে, অনেকটা কী শেপটে এসে পৌঁছাবে, টি শেপড। বুঝতে পারছো জিনিসটা, অনেকটা কী শেপটে এসে পৌঁছাবে ভাই, টি শেপটে এসে তোমার এখানে পৌঁছাবে। ওকে, আশা করি জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি ভাই। আরেকবার তোমাকে আমি বুঝাই বলি, এখানে তো এগুলো বন্ড পেয়ার আছে, এখানে লন পেয়ার আছে, এই লন পেয়ার বন্ড পেয়ার এদের সবার মধ্যে ধাক্কাধাক্কি করার ফলে আলটিমেটলি এই যৌগটা একটা টি শেপটে এসে পৌঁছাবে, স্টেবল অবস্থায় এসে পৌঁছাবে। আমরা বুঝলাম একটা যৌগ গঠনের সময় এমনভাবে তোমাকে যৌগটা গঠন করতে হবে যেন মিনিমাম বিকর্ষণ হয়। তো এক্সপেরিমেন্টারে দেখা গেছে যখন এদেরকে আমি টি শেপটে রাখি তখন এদের মধ্যে বিকর্ষণটা কী হচ্ছে, মিনিমাম হচ্ছে। তখন আসলে দেখা যায় আসলে অ্যাকচুয়ালি এদিকের মধ্যে যখন ধাক্কাধাক্কি হয় তখন ধাক্কাধাক্কির মাধ্যমে এরা আসলে টি শেপটে এসে পৌঁছায়। সো এটার ফাইনাল, এটা হচ্ছে নর্মালি লুইস ডট স্ট্রাকচার, আর এটা হচ্ছে আমরা অ্যাকর্ডিং টু বিএসইপিআর থিওরির মাধ্যমে আঁকছি। ওকে, আচ্ছা, তো এখানে ফার্স্ট কথা এটা গেল। এরপরে সেকেন্ড কথা হচ্ছে এখানে বন্ড অ্যাঙ্গেল কত হবে। সেকেন্ড কথা হচ্ছে এখানে বন্ড অ্যাঙ্গেল কত হবে। এখানে দেখা গেছে এক্সপেরিমেন্টালি বন্ড অ্যাঙ্গেলটা যদিও একজাক্টলি 90 ডিগ্রি হওয়ার কথা, কিন্তু একজাক্টলি 90 ডিগ্রি হয় না। এখানে লন পেয়ার থাকার কারণে বন্ড অ্যাঙ্গেলটা, আমরা জানি লন পেয়ার থাকলে বন্ড অ্যাঙ্গেল কমে যায়, যা হওয়ার কথা তার থেকে স্বাভাবিক থেকে কমে যায়। আমাদের আনুমানিক দৃষ্টিতে মনে হচ্ছে বন্ড অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি করে হওয়ার কথা, কিন্তু লন পেয়ার থাকার কারণে দেখা যায় বন্ড অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি না হয়ে 87.5 ডিগ্রি হয়ে যায়। দেখা যায় কত বলো তো, 87 কত ডিগ্রি হয়ে যায়, 5 ডিগ্রি হয়ে যায়। কেমন, কারণ যদিও না 90 ডিগ্রি হওয়ার কথা ছিল, কিন্তু তারপরও লন পেয়ার থাকার কারণে আমরা জানি অলরেডি পড়ে আসছি আমরা, লন পেয়ার থাকলে কী হয় ভাই, তোমার বন্ড অ্যাঙ্গেলটা কিন্তু কিছুটা কমে যায় ওই ধাক্কাধাক্কির কারণে। কেমন, আচ্ছা, তারপরে আমরা এখানে এটা বুঝতে পারছি আশা করি। তাহলে চলো আমরা বের করি আসো যে নাম্বার অফ ইলেকট্রন ক্লাউড। ভাই এখানে নাম্বার অফ ইলেকট্রন ক্লাউড কয়টা থাকবে, এখানে নাম্বার অফ ইলেকট্রন ক্লাউডস এখানে কয়টা থাকবে ভাই, নাম্বার অফ ইলেকট্রন ক্লাউডস কিন্তু তোমার এখানে 5টা থাকবে। কেমনে ভাই, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, টোটাল কয়টা হয়েছে, এখানে টোটাল হয়েছে তোমার 5টা। ওকে, আচ্ছা, তাহলে যেহেতু নাম্বার অফ ইলেকট্রন ক্লাউড 5টা আছে, তাহলে জিওমেট্রি অফ ইলেকট্রন ক্লাউড কী হবে, আগের মধ্যেই থাকবে, এটা চেঞ্জ হবে না। তাহলে তোমার এখানে জিওমেট্রি অফ ইলেকট্রন ক্লাউডস ইকুয়ালি কিন্তু তোমার কী হবে বলো তো, ওই যে আগের মধ্যে, অর্থাৎ ট্রাইগোনাল বাই পিরামিডালে থাকবে। কারণ যতক্ষণ পর্যন্ত ইলেকট্রন ক্লাউডের সংখ্যা চেঞ্জ হচ্ছে না ততক্ষণ পর্যন্ত জিওমেট্রি অফ ইলেকট্রন ক্লাউডও চেঞ্জ হবে না, তাহলে ট্রাইগোনাল বাই পিরামিডালই থাকবে। কিন্তু এখানে কিন্তু দেখো জিওমেট্রি অফ মলিকুল চেঞ্জ হয়ে গেছে, কিন্তু কার কারণে, লন পেয়ার থাকার কারণে। তাহলে এখানে জিওমেট্রি অফ মলিকুল কী হবে, এখানে যদি আমরা লিখতে চাই
জিওমেট্রি অফ মলিকিউল কী হবে, এটা কিন্তু তোমার ভাই চেঞ্জ হয়ে গিয়ে কী হয়ে গেছে বলো তো, এখানে চেঞ্জ হয়ে গিয়ে তোমার হয়ে গেছে ভাই টি শেপটের। ওকে, এখানে দেখো এই যে টি এর মতো দেখাচ্ছে, তাই না ভাই? এই জন্য আমরা কী বলতেছি, টি শেপড বলতেছি। কেমন, আশা করি আমরা এখানে বুঝতে পারছি। আচ্ছা ভাই, এখানে স্টেরিক নাম্বার কত হবে? স্টেরিক নাম্বার আমরা সবাই জানি সিগমা বন্ড প্লাস সেন্টার অ্যাটমের সিগমা বন্ড প্লাস সেন্টার অ্যাটমের লন পেয়ার দিয়ে হিসাব করে। তো দেখো এখানে সেন্টার অ্যাটমের সিগমা বন্ড কয়টা আছে? 3টা আছে। কেমনে ভাই? এই যে সেন্টার অ্যাটম হচ্ছে তোমার এইটা, এখানে একটা সিগমা বন্ড, এখানে একটা সিগমা বন্ড, এখানে একটা সিগমা বন্ড। সেন্টার অ্যাটমের লন পেয়ার কয়টা আছে? 2টা আছে। তাহলে এখানে হবে 5। আর 5 হওয়া মানে কি? sp3d হাইব্রিডাইজেশন। ওকে, আশা করি জিনিসটা আমরা এখানে সবাই বুঝতে পারছি ভাই। সব কিছু গেছে। যদি এটা চিত্র আঁকতে চাই তাহলে চিত্র কীভাবে আঁকবো? এটা যদি আমি চিত্র আঁকতে চাই, চিত্র আঁকবো, যে চিত্র আঁকতে খুব সোজা। একটা ক্লোরিনকে এখানে দাও, তো এই ক্লোরিনের এখানে একটা এভাবে করে বের করে দাও একটা, তারপর এখানে একটা বের করে দাও, এরপরে তুমি এখানে একটা বের করে দাও, তারপরে তুমি এখানে একটা ফ্লোরিনকে দিয়ে দাও, এখানে একটা তুমি একটা ফ্লোরিনকে দিয়ে দাও, এখানে একটা ফ্লোরিনকে দিয়ে দাও। ফ্লোরিন তো এখানে জায়গা হবে না। আচ্ছা, আনুমানিকভাবে চিত্রটা কি সমস্যা নাই, এখানে তো আমার একটা স্পেস কম, এজন্য ফ্লোরিনকে এখানে একটা ফ্লোরিন দিয়ে দাও ভাই। ফ্লোরিনকে আমি লাল কালার দিয়ে দেখাই। এখানে একটা ফ্লোরিন আছে, এখানে একটা ফ্লোরিন আছে, এখানে একটা ফ্লোরিন আছে। সো এই ফ্লোরিনগুলোর সাথে আবার কী থাকবে? এটা ছোটো ছোটো করে থাকবে না? দাঁড়াও, এটা কীভাবে দেখানো যায়? একটা কাজ করি, এইটাকে চলো আমরা একটু উপরে তুলে দিই, এইটাকে চলো আমরা এই পাশে নিয়ে আসি, আর এইটাকে চলো আমরা এই পাশে নিয়ে যাই। তাহলে আমরা কিছুটা এখানে স্পেস পাবো। ওকে, তাহলে আসো এবার এখানে আমরা এই ফ্লোরিনের এখানে যে ছোটো ছোটো অংশ থাকে এটা আমরা দেখাই দিই। এখানে একটু করে থাকবে একটা, এখানে একটু করে থাকবে একটা, এখানে একটু করে থাকবে একটা। ওকে, যদিও এগুলো টাকা অসুন্দর হয়েছে, আগেগুলো তো আমরা এটা কপি করছি। তার আমি এটাকে তাহলে একটু মুছে ঠিক করে দিই, এটাকে আমরা মুছে ঠিক করে দিই। তাহলে অ্যাকচুয়ালি কীরকম হবে? এটা অ্যাকচুয়ালি স্ট্রাকচার হবে এরকম। কেমন? আচ্ছা, তো এখানে তাহলে এখানে একটা বন্ড হবে ভাই, এখানে একটা বন্ড হবে, এখানে একটা বন্ড হবে। তাহলে এই ফিগারটা আমরা কিসের ফিগার রেখে ফেললাম? এই ফিগারটা হচ্ছে আমাদের ভাই, এই ফিগারটা হচ্ছে ClF3 এর ফিগার। আচ্ছা, এখানে দুটো লন পেয়ার আছে, তো তাহলে এখানে একটা লন পেয়ার দিয়ে দাও, এখানে একটা লন পেয়ার দিয়ে দাও। তো তুমি চাইলে এই লন পেয়ারগুলো কীভাবে না এঁকে ওই বন্ড আকারও দেখাতে পারতা। এখানে তো আমার এখানে স্পেস নাই, আমি এর জন্য দেখাতে পারতেছি না। এখানে চলো আমি বন্ড আকারটাই তোমাকে দেখাই দিয়ে আসো। মানে এগুলোকে এইভাবে না দিয়ে তুমি কী করতে পারতা? এখানে একটা বন্ড দিতে পারতা, এখানে একটা বন্ড দিতে পারতা, এখানে একটা বন্ড দিতে পারতা। সেই বন্ডের মধ্যে তুমি দুটো এই মুক্ত লন পেয়ার ইলেকট্রনগুলোকে দেখা দিতে পারতা। সেই তাহলে এই ফিগারটা কিসের ফিগার হলো ভাই? ClF3 এর গঠন। কেমন? আশা করি তোমরা জিনিসটা এখানে বুঝতে পারছো। আর এটা হচ্ছে ClF3 টি শেপড অ্যাকর্ডিং টু BS/APR থিওরি। ওকে, আশা করি এটা জিনিসটা আমাদের এখানে ভাই বোঝা গেছে। তো তোমাদেরকে চলো আমি একটা বাড়ি কাজ দিই। অনেক তো আমি চিত্র এঁকে দিছি, তোমাদেরকে আমি একটা বাড়ি কাজ দিচ্ছি, একটা SW দিচ্ছি তোমাদেরকে। তোমরা এই চিত্রটা বাসায় আঁকবা। SW দিচ্ছি, 4 নম্বর একটা চিত্র তোমরা বাসায় আঁকবা। Xenon F2, Xenon ডাইফ্লোরাইড, Xenon F2। আমি তোমাকে একটু আইডিয়া দিই এখানে কী কী হবে। এটার তোমার হচ্ছে যে ভাই দেখবে সব কিছুই সেম, ইলেকট্রন ক্লাউডটার সব কিছু সেম, খালি এটা তোমার জিওমেট্রি অফ এখানে মলিকিউল কী হবে একটু বলে দিই আমি। এখানে এই যৌগটার জিওমেট্রি অফ মলিকিউল এটা হবে লিনিয়ার। এটা কী হবে ভাই? লিনিয়ার হবে। আর এটার বন্ড অ্যাঙ্গেল তোমার এখানে হবে 180 ডিগ্রি। এটার বন্ড অ্যাঙ্গেল কত করে হবে ভাই? বন্ড অ্যাঙ্গেল হবে এখানে 180 ডিগ্রি। এটা আমি তোমাদেরকে বাড়ি কাজ দিচ্ছি ভাই, এটা তোমরা নিজেরা বাসায় করবা। কেমন? আমি তো অনেকগুলো চিত্র এঁকে দিছি, সো আশা করতেছি আমি তুমিগুলো পারবা। আগে লুইস ডট স্ট্রাকচার রাখবা, যেভাবে শিখাইছি ওই স্টেপ অনুযায়ী এই সবগুলো বের করবা। এটাই হচ্ছে তোমার এখানে বাড়ির কাজ। কেমন? আশা করি জিনিসটা আমরা এখানে ভাই বুঝতে পারছি সবাই। ওকে ভাই, তাহলে এটা নিজেরা পারবো আমরা। তো এভাবে হচ্ছে আমাদের এই 3টা মানে VS/APR 3, 4, 3, 5 ইলেকট্রন ক্লাউডস, এরকম আমরা 3টা যৌগ দেখলাম, একটা তোমাদেরকে আমি বাড়ির কাজ দিলাম। এভাবে হচ্ছে আমাদের 5 ইলেকট্রন ক্লাউডসের ব্যাপারটা শেষ। তাহলে চলো আমরা এখন তোমার স্টার্ট করবো তাহলে এই যে VS/APR 3, 4, 6 ইলেকট্রন ক্লাউডস। কেমন? ক্লাস আমরা স্টার্ট করবো এখন VS/APR 3, 4, 6 ইলেকট্রন ক্লাউডস দিয়ে আমরা স্টার্ট করবো। ওকে, আচ্ছা, তাহলে আমরা প্রথমে যে যৌগটা নিয়ে এক্সাম্পল আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের SF6। তাহলে 1 নম্বরে চলো আমরা যে যৌগটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের ভাই SF6। ওকে, SF6 এটা যদি আমি ফার্স্ট আলোচনা করতে চাই
তাহলে এখানে আমার টোটাল ভ্যালেন্স ইলেকট্রন আগে বের করতে হবে। টোটাল ভ্যালেন্স ইলেকট্রন কয়টা আসবে ভাই এখানে? টোটাল ভ্যালেন্স ইলেকট্রন এখানে দেখো সালফারের 6টা হয়, ফ্লোরিনের 7টা করে হয়, 7 × 6 হবে, তাহলে এখানে হবে 6 + 42, তাহলে 6 আর 42 যোগ করলে তোমার এখানে হবে 48। এখানে সেন্টারোডোমকে সালফার, এর চারপাশে ফ্লোরিন আছে কয়টা? 6টা, একটা এখানে, একটা এখানে, একটা এখানে, তারপর তোমার একটা এখানে, একটা এখানে দাও, একটা এখানে দিয়ে দাও। ওকে, তাহলে এখানে 6টা ফ্লোরিনকে তুমি দিয়ে দাও এবং সিঙ্গেল বন্ড দিয়ে কানেক্ট করে দাও। এই স্ট্রাকচারটাকে আমরা কী বলছিলাম? অষ্টতলকীয়। এই স্ট্রাকচারটাকে আমরা বলছিলাম তোমার হচ্ছে অষ্টতলকীয়। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের SF6 এর স্ট্রাকচার। তাহলে এখানে আমি দেখো SF6 এর মধ্যে কয়টা বন্ড দিয়েছি? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তো 6টা বন্ডে তাহলে আমার কয়টা খরচ হয়ে গেছে? 12টা খরচ হয়ে গেছে। 6টা বন্ডে তাহলে আমার কয়টা খরচ হয়ে গেছে ভাই? 12টা খরচ হয়ে গেছে। তাহলে 12টা যদি খরচ হয়ে যায় তাহলে এখানে আমার বাকি থাকবে কয়টা? 30টা। তাহলে ওই 30টা ইলেকট্রনকে কী করতে হবে? 5টার মধ্যে ডিস্ট্রিবিউশন করে দিতে হবে। 5টার মধ্যে কী করে দিতে হবে তোমার এখানে ভাই? ডিস্ট্রিবিউশন করে দিতে হবে এখানে। আচ্ছা, এই যোগটাকে তুমি চাইলে একটা সমতলের মাধ্যমে এঁকে দেখাতে পারো। কেমনে জানো? সাপোজ আমি তোমাকে বুঝাই বলি। সাপোজ ধরো তুমি এখানে একটা পড়ার টেবিল নিলা, কোথায় দেখানো যায়? সাপোজ তুমি এখানে একটা পড়ার টেবিল নিলা, তো আমি এটাকে লাইনটাকে কপি করি। সাপোজ তুমি এখানে একটা পড়ার টেবিল নিলা, কেমন? ধরো তোমার এখানে এই লাইনটা আরেকবার কপি হবে। ওকে, এটা এখানে থাকুক। তাহলে এটাকে এভাবে যুক্ত করে দাও, এটাকে এভাবে করে কানেক্ট। ধরো এটাকে একটা কাজ করি আমরা, আসো এটাকে একটু পাশে নিয়ে যাই, আসো, তাহলে একটু 3D শেপটার ভাব আসবে। হ্যাঁ, তাহলে এটাকে এভাবে করে কানেক্ট করে দাও, এটাকে এভাবে করে কানেক্ট করে দাও, এটাকে এভাবে করে যুক্ত করে দাও, এভাবে করে কানেক্ট করে দাও। ধরা যাক এটা তোমার একটা পড়ার টেবিল। ওকে, আচ্ছা, তো এখানে তুমি কি করো? একটা সালফারকে নাও, 4 কোণায় 4টা ফ্লোরিনকে রাখো, অথবা এই জিনিসটাকে আমি চলো এভাবে দেখাই, আসো, 4 কোণায় 4টা ফ্লোরিনকে রাখো। 4টা কোণায় কি রাখছো? 4টা ফ্লোরিনকে রাখছো। ওকে, 4টা কোণায় কি রাখছো ভাই? 4টা ফ্লোরিন করে রাখছো। একটা ফ্লোরিনকে তুমি টেবিলের উপরে রাখো, একটা ফ্লোরিনকে তুমি টেবিলের একদম নিচে রাখো। ওকে, তাহলে এখানে আমি যদি বন্ড আকারে দেখাতে যাই, এবার দেখো বন্ডগুলো এরকম হবে। একটা বন্ড এখানে, একটা বন্ড এখানে, একটা বন্ড এখানে, তারপর তোমার একটা বন্ড তোমার হচ্ছে এখানে, আর একটা বন্ড উপরে, এবং একটা বন্ড তোমার এখানে নিচে। ওকে, এই ফ্লোরিনগুলোকে চলো একটু মডিফাই করি আমি। একটা বন্ড তোমার এখানে নিচে, তাহলে এই ফ্লোরিনটাকে আমি একটু পাশে নিয়ে আসি, আর এই ফ্লোরিনটাকে চলো আমি একটু পাশে নিয়ে যাই। ওকে, সো এই সম্পূর্ণ SF6 এই চিত্রটাই কিন্তু আমরা এভাবে একটা সমতলের মাধ্যমে করে দেখাতে পারি। ওকে, তাহলে এই সমতলের মাধ্যমে যদি আমি দেখি যেখানে একটা ফ্লোরিন একটা ফ্লোরিন একটা ফ্লোরিন একটা ফ্লোরিন, এর একটা সমতলের উপর অবস্থিত, আর এখানে এই ফ্লোরিনটা উপরে অবস্থিত সমতলের, এই ফ্লোরিনটা সমতলের নিচে অবস্থিত। তুমি যদি ভালো করে লক্ষ্য করে দেখো এখানে কিন্তু বন্ড অ্যাঙ্গেল একটাই হবে, এবং বন্ড অ্যাঙ্গেল কিন্তু এখানে 90 ডিগ্রি হবে। এই ক্ষেত্রে তাহলে বন্ড অ্যাঙ্গেল কত হবে? প্রত্যেকটা বন্ডের মধ্যে কিন্তু অ্যাঙ্গেল হবে এখানে 90 ডিগ্রি করে, সমতলে হোক আর লম্বভাবে হোক। কেমনে দেখাই আমি তোমাকে? এখানে 4টা বন্ধন আছে না ভাই? তো 360কে তুমি 4 দিয়ে ভাগ করো, তাহলে প্রত্যেকের মধ্যে অ্যাঙ্গেল কত হবে? 90 ডিগ্রি করে হবে কিন্তু। তাহলে এখানে কিন্তু দেখো প্রত্যেকের মধ্যবর্তী অ্যাঙ্গেল কিন্তু তোমার, তুমি টোটাল তো 360 ডিগ্রি হয়। এখানে একটা সমতলের মধ্যে বন্ড আছে 4টা, তাহলে 360 ডিগ্রিকে তুমি 4 দিয়ে ভাগ করো, কত আছে? 90 ডিগ্রি আছে। তাহলে প্রত্যেকটা বন্ডের মধ্যবর্তী অ্যাঙ্গেল কিন্তু 90 ডিগ্রি হবে। আর এই সমতলের সাথে এই বন্ডের অ্যাঙ্গেলটা কত হবে? যেটা লম্বভাবে আছে সেটার অ্যাঙ্গেল কিন্তু 90 ডিগ্রি হবে। অর্থাৎ এখানে কিন্তু তাহলে প্রত্যেকটা, এখানে কিন্তু 2টা বন্ড অ্যাঙ্গেল আসবে না, প্রত্যেকটার মধ্যবর্তী বন্ড অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি করে আসবে। কেমন? আশা করি এটা বুঝতে পারছো। তাহলে চলো এই চিত্রটাকে আমরা একটু এদিকে নিয়ে আসি। আশা করি আমরা এখানে স্ট্রাকচারটা সবাই এখানে বুঝতে পারছি, SF6 এর স্ট্রাকচারটা কেমন, মানে বন্ড অ্যাঙ্গেলটা কেন বাই করে সেটা আমরা এখানে ভাবে বুঝতে পারছি। চলো আমি এটা কালারিং করে দিই, আসো এটাকে। আচ্ছা, সবুজ কালার করি এটাকে, আসো আমরা। এটা হইতেছে আমার ভাই পড়ার টেবিল। ওকে, আচ্ছা, ওকে, তাহলে আমরা এটা শিখে ফেললাম যে কীভাবে হচ্ছে আসলে কী করতে হয়। SF6 হচ্ছে ভাই তোমার বন্ড অ্যাঙ্গেল বের করতে হয়। বন্ড অ্যাঙ্গেলটা কত আসবে? তাহলে এখানে ভাই 90 ডিগ্রি আসবে। কেমন? আচ্ছা, এখানে তো এটাই আঁকা হয় নাই, এখানে তো 30টা অবশিষ্ট ছিল ইলেকট্রন। তাহলে 30টা 5টা ফ্লোরিন পাবে, তাহলে প্রত্যেকে কিন্তু 6টা করে দরকার, তাহলে 6 5 30টাই খরচ হয়ে যাবে। তাহলে এটা কীরকম থাকবে? এখানে একটা, 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 এখানে একটা,
1 2 3 4 5 6, তাহলে প্রত্যেককে আমি এখানে কয়টা করে দিয়ে দিলাম, 6টা করে দিয়ে দিলাম। এটাই আমার লুইস ডট স্ট্রাকচার। আর এখানে যেহেতু কোনো লন পেয়ার নাই, তাই এখানে কোনো মানে বিকর্ষণের ব্যাপার তেমন কোনো ব্যাপার সেবার আসবে না। তাই লুইস ডট স্ট্রাকচার যেরকম বিএস ইপিআর 3 অনুযায়ী এটার যোগের চিত্রটা তোমার এরকমই হবে। লন পেয়ার থাকলে কী হইতো, একটু এদিক ওদিক হইতো, এখানে যেহেতু লন পেয়ার নাই তাহলে টেনশনের কোনো কারণ নাই এখানে। কেমন? আচ্ছা, তাহলে এখানে আমরা যদি জিজ্ঞেস করি তোমাকে নাম্বার অফ ইলেকট্রন ক্লাউড কয়টা আছে এখানে, নাম্বার অফ ইলেকট্রন ক্লাউডস কয়টা আছে এখানে, এখানে আছে কিন্তু 6টা ভাই, রাইট। তাহলে নাম্বার অফ ইলেকট্রন ক্লাউড যদি 6টা হয়, তাহলে জিওমেট্রি অফ ইলেকট্রন ক্লাউড কী হবে, জিওমেট্রি অফ ইলেকট্রন ক্লাউড কী হবে, জিওমেট্রি অফ ইলেকট্রন ক্লাউড হবে তোমার হচ্ছে অক্টাহেড্রাল। জিওমেট্রি অফ ইলেকট্রন ক্লাউড তোমার এখানে হবে অক্টাহেড্রাল, যেটাকে আমরা বাংলায় বলি অষ্টতলকীয়। ভাই অক্টাহেড্রাল দেখতে কীরকম, এখানে 8টা তল থাকে, দেখতে কীরকম সেটা কিন্তু আমরা বিস্তারিত 2টা লেকচার আগেই কিন্তু দেখে আসছি এটা চিত্রটা। কেমন? সো এখানে আমি আর দেখাচ্ছি না, আমি আশা করতেছি তোমরা আগের লেকচারটা দেখে আসছো এখানে। আচ্ছা, তাহলে এখানে যেহেতু এখানে লন পেয়ার নাই, তাহলে জিওমেট্রি অফ মলিকুলটা কী হবে বলতো, অষ্টতলকীয় হবে বা অক্টাহেড্রালই হবে। জিওমেট্রি অফ মলিকুল যেটা আছে সেটাও সেম হবে, জিওমেট্রি অফ মলিকুল এটাও তোমার কী হবে বলতো, অক্টাহেড্রাল বা অষ্টতলকীয় তোমার এখানে হবে। কেমন? আচ্ছা ভাই, এতটুকু আমরা এখানে ক্লিয়ার সবাই। ওকে, তাহলে এখানে যদি আমরা স্টেরিক নাম্বার ব্যয় করতে চাই, স্টেরিক নাম্বার কি আসবে, সেন্টার অ্যাটমের সিগমা বন্ড প্লাস লন পেয়ার। তো ভাই আমাকে এখানে বলো, এখানে সেন্টার অ্যাটমের সিগমা বন্ড আছে 6টা, কেমনে, 1 2 3 4 5 6, তাহলে এখানে আছে 6টা, লন পেয়ার নাই, তাহলে এখানে হবে 6টা হলে তাহলে এটাকে আমরা কী সংকরণ বলি, sp3d2 হাইব্রিডাইজেশন। এটার চিত্রটা আর আমি এঁকে দিচ্ছি না, আমি আশা করতেছি তোমরা এখানে চিত্রটা ইজিলি তোমরা আঁকতে পারবা। কেমনে, এই সালফার থেকে তুমি 6টা হাত বের করবা, আবার এই 6টা ফ্লোরিনকে এখানে কানেক্ট করে দিবা ওই যে পি বন্ডের মাধ্যমে। এটা তুমি করতেই পারো এটার মতো, রাইট, এখানে এগুলোর মতো কানেক্ট করে দিবা, এটা তুমি ইজিলি করতে পারো, সেটা আমি আর করে দিচ্ছি না। কেমন? আশা করি তোমরা এই চিত্রটা এখানে আঁকতে পারবা। সো এটাই হইতেছে আমার এখানে SF6 সম্পর্কে আমরা এখানে বিস্তারিত আলোচনা করে ফেলছি। আশা করি তোমরা জিনিসগুলো এখানে সবাই বুঝতে পারছো ভাই। এরপরে যদি আমরা যাই আসো, এখন আমরা চলো আলোচনা করি সেকেন্ড যৌগটা নিয়ে। আমাদের এই এখানে কিন্তু 6 ইলেকট্রন ক্লাউড নিয়ে আমরা আলোচনা করতেছি। সেকেন্ড যৌগ যেটা হচ্ছে আমাদের ভাই সাপোজ ধরো BrF3 BrF5 BrF5, চলো আমরা এই যৌগটা নিয়ে একটু ডিসকাশন করার চেষ্টা করি। আসো তাহলে চলো ফার্স্ট হচ্ছে আমরা এটার আগে লুইস ডট স্টেট রাখার চেষ্টা করি। তাহলে আমরা ফার্স্ট আগে বের করবো এখানে টোটাল ব্যালেন্স ইলেকট্রন। তাহলে কত আসবে এখানে, ব্রোমিনের থেকে 7টা, 5 ইন্টু ফ্লোরিনের থেকে 7টা, তাহলে কত হবে 7 প্লাস 35, তাহলে এখানে হবে তোমার হচ্ছে 42টা, রাইট। আচ্ছা, তাহলে এখানে ফার্স্টে কাজ কী হবে, আগে ফার্স্ট কাজ হবে তোমার এখানে একটা ব্রোমিনকে তুমি আগে দিয়ে দাও। আচ্ছা, সেন্ট্রাল অ্যাটম কী হবে এখানে, এই সাথে তো এটা আমরা বের করে ফেলি। সেন্ট্রাল অ্যাটম কী হবে এখানে, যেহেতু ব্রোমিনের সাথে 5টা ফ্লোরিনের কানেকশন, তাহলে সেন্ট্রাল অ্যাটম হবে ব্রোমিন। তাহলে ব্রোমিনকে দিয়ে দাও এখানে, তো 5টা ফ্লোরিনকে তুমি এখানে দিয়ে দাও, 5টা ফ্লোরিনকে এখানে দিয়ে দাও। কেমন, 5টা ফ্লোরিনকে তুমি এখানে দিয়ে দাও। ওকে, এভাবে করে আমি এখানে 5টা ফ্লোরিনকে আমি এখানে ডিস্ট্রিবিউশন করে দিলাম। ওকে, আচ্ছা, 5টা ফ্লোরিনকে আমি এভাবে করে ডিস্ট্রিবিউশন করে দিলাম। ওকে ভাই, তাহলে এখানে কয়টা খরচ হয়েছে আমার, এখানে 5টার জন্য আমার 10টা খরচ হয়ে গেছে। তাহলে এখানে বাকি আছে কয়টা ভাই, 32টা বাকি আছে। তো ফ্লোরিনগুলো কয়টা করে নিতে পারে, 6টা করে। তাহলে এর মধ্যে 6টা দাও ভাই, এর মধ্যে 6টা দাও, এর মধ্যে 6টা দাও, এর মধ্যে 6টা দাও, এর মধ্যেও 6টা দাও। তাহলে 30টা যদি খরচ হয়ে যায়, আরও বাকি রয়ে গেছে কয়টা, 2টা রয়ে গেছে। ওই 2টা কাকে দিতে হবে, বাধ্য হয়ে ভাই ব্রোমিনকে দিতে হবে, কিচ্ছু করার নাই। ওকে, তাহলে এখানে এরপরে যেটা হবে, এখানে বন্ড অ্যাঙ্গেল কত হবে, তোমার নর্মাল লজিক খাটা হতো, আগে বন্ড অ্যাঙ্গেল কত হইতো, 90 ডিগ্রি। আগে বন্ড অ্যাঙ্গেল হইতো 90 ডিগ্রি, এখন কিন্তু বন্ড অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে না। কেন? কারণ এখানে একটা কী চলে আসছে বলো তো, একটা তোমার এখানে লন পেয়ার চলে আসছে। আমরা বলছি যখনই লন পেয়ার চলে আসবে বন্ড অ্যাঙ্গেল কিন্তু কিছুটা কমে যাবে। তো এখানে দেখা যায় এক্সপেরিমেন্টালি দেখা গেছে বন্ড অ্যাঙ্গেল হয় এখানে 84.8 ডিগ্রি। কেমন, এই লন পেয়ার থাকার কারণে এখানে মনে রাখবা ভাই, এই যোগটার জন্য বন্ড অ্যাঙ্গেল কত হয়ে যায়, বন্ড অ্যাঙ্গেল হয়ে যাবে তোমার এখানে 84.8 ডিগ্রি। তুমি নিজেই চিন্তা করে দেখো, যেহেতু এখানে লন পেয়ার ইন্ট্রোডিউস হয়েছে, লন পেয়ার চলে আসার কারণে এখানে কী হবে, বিকর্ষণ বেড়ে যাবে। সো বিকর্ষণ বেড়ে যাওয়ার কারণে কিন্তু চাপাই দিবে জিনিসটাকে। তো চাপাই দিলে কী হবে ভাই, এখানে তোমার চাপাই দিলে কিন্তু তোমার এখানে অ্যাঙ্গেলটা এখানে কমে যাবে। কেমন, আশা করি জিনিসটা আমরা এখানে সবাই বুঝতে পারছি ভাই। আচ্ছা, তাহলে এরপরে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এখানে যে নাম্বার অফ ইলেকট্রন ক্লাউড কয়টা হবে, এখানে আমি জিজ্ঞেস করলাম এখানে নাম্বার অফ
ইলেকট্রন ক্লাউড এখানে কয়টা হবে, নাম্বার অফ ইলেকট্রন ক্লাউড। তাহলে দেখো তো ভাই কয়টা হবে, একটা এখানে আছে, আমি যদি তোমাকে দেখাই এখানে একটা এখানে আছে, একটা এখানে আছে, একটা এখানে আছে, একটা এখানে আছে, তারও এটা একটু সোজা করে আঁকি, এবং তোমার একটা এখানে আছে। তাহলে 5টা এখানে আছে সিগমা বন্ডে, আর একটা তোমার লন পেয়ারের এখানে, তাহলে 6টা এখানে তোমার হচ্ছে ভাই ইলেকট্রন ক্লাউড আছে। ওকে, আচ্ছা, তাহলে 6টা যেহেতু ইলেকট্রন ক্লাউড হয়, তাহলে এটা জিওমেট্রি অফ তোমার হচ্ছে ইলেকট্রন ক্লাউড কী হবে, অক্টাহেড্রাল বা অষ্টতলকীয়। আমরা এটা শিখে আসছি 6টা থাকলে কী হয়, আমরা এটা 2 লেকচার আগে শিখছি। জিওমেট্রি অফ তাহলে ইলেকট্রন ক্লাউড কী হবে ভাই, জিওমেট্রি অফ ইলেকট্রন ক্লাউড এটা হবে তোমার হচ্ছে ভাই অক্টাহেড্রাল বা অষ্টতলকীয়। কেমন, কিন্তু কিন্তু এইটার তোমার হচ্ছে ভাই স্ট্রাকচার জিওমেট্রি অফ মলিকিউল কীরকম হবে, এটার জিওমেট্রি অফ মলিকিউল কীরকম হবে, জিওমেট্রি অফ মলিকিউল কীরকম হবে, এটার কিন্তু ভাই জিওমেট্রি অফ মলিকিউল হবে তোমার স্কোয়ার পিরামিডাল। জিওমেট্রি অফ মলিকিউল কীরকম হবে বলো তো ভাই, স্কোয়ার পিরামিডাল। কেন, আমি এখনই ব্যাখ্যা করতেছি। পিরামিডাল এটা স্ট্রাকচার অফ জিওমেট্রি অফ মলিকিউল কী হবে, তোমার হচ্ছে স্কোয়ার পিরামিডাল। কেন, আমি ব্যাখ্যা করতেছি। ব্যাখ্যা করার জন্য চলো আমি এইটাকে একটু কপি করে আনি, এখানে আমার আঁকার দরকার নেই আর, এটাকে আমি কপি করলাম, স্ট্রাকচারটাকে কপি করে চলো আমি এখানে পেস্ট করে দিলাম। জাস্ট কি চেঞ্জ করবো বলি, এখানে সালফারের পরিবর্তে সেন্টার অ্যাটম হিসেবে কে আছে, ব্রোমিন আছে, এখানে ব্রোমিনকে দিবা। সেন্টার অ্যাটম হিসেবে এখানে ব্রোমিন আছে, ব্রোমিনকে দিবা। ওকে, তারপরে এখানে বন্ড অ্যাঙ্গেলগুলো 90 ডিগ্রি করে নাই, বন্ড অ্যাঙ্গেল এখানে 84.8 করে আছে, সেখানে বন্ড অ্যাঙ্গেলটা দেখানোর দরকার নেই। ওকে, সেখানে বন্ড অ্যাঙ্গেল দেখানোর দরকার নেই, কারণ এখানে বন্ড অ্যাঙ্গেল কমে গেছে, 84 তোমার এখানে 8 ডিগ্রি করে আছে। কেমন, আর এই বন্ডটা নাই, এই বন্ডের পরিবর্তে এখানে কি আছে, এই বন্ডের পরিবর্তে এখানে আছে তোমার হচ্ছে লন পেয়ার আছে। ওকে, চলো আমি যা যা একটু মুছছি এগুলোকে আমি মডিফাই করে দিয়ে আসো, এখানে যা যা মুছছি চলো এটাকে আমরা একটু মডিফাই করে দিয়ে আসো। হ্যাঁ, এটাকে আমি এভাবে করে কানেক্ট করে দিই, তাহলে চলো আমি এটাকে এখানে যুক্ত করে দিই, এখানে এটাকে চলো আমরা যুক্ত করে দিই। ওকে, আর এটাকে চলো আমি একটু করে কালারিং করে দিই, সবুজ কালার ছিল আমাদের এটা। হ্যাঁ, ওকে ভাই, আর এখানে তাহলে আমাদের কি আছে ভাই, এখানে হচ্ছে আমার এখানে লন পেয়ার আছে। এবারে এতটুকু হচ্ছে ডিফারেন্স। দেখো এই যোগটার সাথে আগের যোগটার ডিফারেন্সটা কোথায় বলো তো, আগের যোগে নিচেরটা ফ্লোরিন ছিল, এখন কী হবে বলো তো, এখন তোমার এই নিচের যোগে ফ্লোরিনটা হবে না। এখন এখানে ভালো করে দেখো, এখানে খেয়াল করে দেখো, আগের যোগে এখানে কিছু একটা ফ্লোরিন ছিল, কিন্তু এখন এখানে কী হবে না, ফ্লোরিনের পরিবর্তে এখানে কি আছে, লন পেয়ার আছে, লন পেয়ারটাকে দিচ্ছ তুমি এখানে, আর এই ফ্লোরিনটাকে তুমি, এই ফ্লোরিন আগের পুরো স্ট্রাকচার আগের মতোই আছে, মানে এটার সাথে এটা শুভ সেম, জাস্ট এখানে একটা ফ্লোরিন ছিল, এখন কী হবে এখানে, এখন এখানে তোমার ফ্লোরিনটার পরিবর্তে এখানে একটা লন পেয়ার চলে আসবে। কেমন, আর এখানে বন্ড অ্যাঙ্গেলটা সামান্য কমে যাবে, আগে 90 ডিগ্রি করেছিল, এখন কত হয়ে যাবে, 84.8 ডিগ্রি হয়ে যাবে। ওকে, তো এটাকে স্ট্রাকচারটাকে স্কোয়ার পিরামিডাল কেন বলা হচ্ছে, তুমি যদি এই 4টা জিনিসকে যোগ করে দাও যেগুলো সমতলে আছে, এদিকে যোগ করে দিলে তুমি একটা স্কোয়ার পাবা, এবং এই প্রত্যেকটা ফ্লোরিন থেকে যদি উপরের ফ্লোরিনটাকে যোগ করে দাও, এইটাকে এইটাকে এটাকে এটাকে, তুমি কিন্তু এখানে একটা পিরামিডের শেপ আকৃতি পাচ্ছ। কী পাচ্ছ, এখানে একটা পিরামিড আকৃতির একটা শেপ পাচ্ছ। ওকে, তাই এটাকে আমরা কী বলে থাকি, এই জন্য স্ট্রাকচারটাকে আমরা বলে থাকি তোমার হচ্ছে ভাই স্কোয়ার পিরামিডাল। কেমন, কেন স্কোয়ার কেন বলা হচ্ছে, 4 কোণা 4টা জিনিসকে তুমি যদি যোগ করে দাও, তাহলে তুমি এখানে পাচ্ছ হচ্ছে একটা স্কোয়ার, অনেকটা স্কোয়ার পাচ্ছ। তারপরে আর এখানে একটা উপরে একটা ফ্লোরিন আছে, প্রত্যেকটা থেকে যদি এটাকেও যোগ করে দাও, তাহলে উপরে একটা পিরামিড আকৃতির একটা জিনিস পাচ্ছ। তাই এই পুরো স্ট্রাকচারটাকে যেন সম্মিলিতভাবে কী বলা হয়, স্কোয়ার পিরামিডাল বলা হয়। কেমন, আমি আশা করতেছি তোমরা এখানে আমি বুঝাইতে পারছি কেন এটাকে স্কোয়ার পিরামিডাল বলা হচ্ছে জিওমেট্রিটাকে। ওকে, আচ্ছা, তাহলে ভাই এটার স্টেরিক নাম্বার কত হবে যদি আমি বের করতে চাই, এটা যদি আমি স্টেরিক নাম্বার কত হবে বের করতে চাই, স্টেরিক নাম্বার কীভাবে বের করে ভাই, সেন্টার অ্যাটমের সিগমা বন্ড প্লাস সেন্টার অ্যাটমের লন পেয়ার। তো ভাই বলো তো, সেন্টার অ্যাটমের সিগমা বন্ড কয়টা আছে, 5টা আছে। কেমনে, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা, সেন্টার অ্যাটমের লন পেয়ার কয়টা আছে, 1 জোড়া আছে, তাহলে এখানে 1 দাও, তাহলে এখানে তোমার 6 হবে ভাই। আচ্ছা ভাই, 6 হলে সেই সংকরণটাকে আমরা কী বলি, sp3d2 বলি। এই যে দেখো আমরা এখানে কি লিখে আসছি, sp3d2, তাহলে এটা কী হবে, sp3d2 হাইব্রিডাইজেশন হবে, হাইব্রিডাইজেশন হবে। কেমন, আশা করি জিনিসটা আমরা এখানে সবাই ভাই বুঝতে পারছি। তাহলে আমরা এখানে 2টা যৌগ নিয়ে অলরেডি আলোচনা করে ফেলছি, কী একটা SF6, একটা তোমার এখানে হচ্ছে ভাই BrF5। তাহলে চলো আমরা থার্ড যৌগটি নিয়ে আমাদের ডিসকাশন করি আসো, যেটা হচ্ছে আমাদের জ্যানন F4। চলো আমরা আলোচনা করি তোমার এখানে জ্যানন F4টাকে নিয়ে। কেমন, চলো আমরা আলোচনা করি তোমার এখানে ডিসকাশন করি জ্যানন F4টাকে নিয়ে। তাহলে আমাদের ফার্স্টে কাজটা কী হবে, এখানে ফার্স্ট কাজটা তোমার এখানে হবে হচ্ছে আমাদের আগে এই যে টোটাল ভ্যালেন্স ইলেকট্রন কাউন্ট করা, টোটাল ভ্যালেন্স ইলেকট্রন কাউন্ট করা, যেটা কত হবে, জ্যাননের 8টা থাকে, ফ্লোরিনের থেকে 7টা, 7 × 4 করো, তাহলে এখানে কত হবে, 8 + 28
8 প্লাস তোমার এখানে হবে 28, সেখানে কটা হবে দেখো তো, তাহলে 28 আর 8 যোগ করলে কত হবে 36 হবে, রাইট। তাহলে এখানে একটা জ্যাননকে দাও, চারপাশে 4টা ফ্লোরিনকে দাও, চারপাশে 4টা ফ্লোরিনকে দাও, ওকে। আচ্ছা, তো এরপর এখানে বন্ডে 4টা যুক্ত করে দাও। আচ্ছা, এই যে বন্ড অ্যাঙ্গেলগুলো আমরা বের করতেছি না, এগুলো কিন্তু সব এক্সপেরিমেন্টালে পরিমাপ করা, কেমন, এগুলো কিন্তু নিজের ইচ্ছা মতো ওনারা বসায় নাই বা লজিক খাটায় কিন্তু বসায় নাই। দেখা গেছে কি এক্সপেরিমেন্টে কত আসছে সেটা দেখছে এবং ওনারা মিলাইছে হচ্ছে যে বিএস ইপিআর থিওরি অনুযায়ী জিনিসটা মিলে কিনা। দেখা গেছে বিএস ইপিআর থিওরি অনুযায়ী এই বন্ড অ্যাঙ্গেলগুলো এক্স্যাক্টলি মিলে যায়। সো আসলে তখনই বলা হয়েছে যে বিএস ইপিআর থিওরির মাধ্যমে তুমি আসলে বন্ড অ্যাঙ্গেল বের করতে পারো, কারণ এক্সপেরিমেন্টালে যে বন্ড অ্যাঙ্গেলগুলো দেখা গেছে বিএস ইপিআর থিওরি ইউজ করেও যে বন্ড অ্যাঙ্গেলগুলো দেখা গেছে তোমরা আসলে সেম আসছে, কেমন। আচ্ছা, তো আমরা এখানে জ্যানন F4 চিত্র রাখতেছি এখানে আমরা। তো জ্যানন F4 জন্য আমরা কী করছি, ফার্স্ট একটা জ্যাননকে দিছি, এখানে 4 করে আমরা 4টা ফ্লোরিন দিছি, যেহেতু F4 আছে এখানে। তাহলে এখানে আমাদের 8টা খরচ হয়ে গেছে ভাই। তাহলে 8টা যদি খরচ হয়ে যায় তাহলে আমার কাছে বাকি আছে কয়টা বলো তো, আর বাকি আছে কিন্তু আমার কাছে এখানে 28টা ইলেকট্রন বাকি আছে। কতটা ইলেকট্রন? 28টা ইলেকট্রন। 28টা ইলেকট্রনকে আমার 4টা ফ্লোরিনের মধ্যে দিতে হবে। তো ফ্লোরিনগুলো কিন্তু 6টা করে নিতে পারে। তাহলে এ নিবে 6টা, এ নিবে 6টা, এ নিবে তোমার হচ্ছে যেখানে 6টা, এও নিবে তোমার এখানে 6টা। তো যদি 6টা নেয় তাহলে ভাই কয়টা খরচ হয়ে গেছে, এখানে 24টা খরচ হয়ে গেছে। আর কিন্তু 4টা রয়ে গেছে, ওই 4টা তো কেউ নেওয়ার নাই। তাহলে এই জ্যানন একটা নিবে, এই জ্যানন একটা নেবে, ওকে। তাহলে এই পুরো জিনিসটার এখন যদি আমি স্ট্রাকচার রাখতে চাই, তো স্ট্রাকচারটা কীরকম হবে দেখো, খুবই সিম্পল। এর একটা সমতল আঁকো তুমি এখানে, খুবই সিম্পল একটা স্ট্রাকচার হবে। একটা সমতল আঁকো তুমি এখানে, একটা সমতলকে এখানে আঁকো তুমি এখানে, সমতলকে তুমি এখানে আঁকো, ওকে। একটা সমতলকে তুমি এখানে আঁকো, এরপর তুমি এটাকে এভাবে করে বাড়াই দাও, ওকে। তারপরে কী করো, তুমি মাঝখানে একটা জ্যাননকে দাও, মাঝখানে একটা জ্যাননকে দাও, আর 4 কোণে 4টা ফ্লোরিনকে দাও, 4 কোণে 4টা ফ্লোরিনকে দাও। তাহলে এরপরে কী হবে, এখানে একটা বন্ড দাও, এখানে একটা বন্ড দাও, এখানে একটা বন্ড দাও, এখানে একটা বন্ড দাও। তারপর এখানে 2টো লন পেয়ারকে দিয়ে দাও, এখানে 2টো লন পেয়ারকে দিয়ে দাও, ওকে। আর এখানে দেখা গেছে এক্সপেরিমেন্টালি যে এটার বন্ড অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়। কী হয় এখানে, এটার বন্ড অ্যাঙ্গেল তোমার এখানে কত ডিগ্রি হয়, বন্ড অ্যাঙ্গেল তোমার এখানে 90 ডিগ্রি হয় দেখা গেছে, কেমন। কারণ দেখো এখানে, আচ্ছা এখানে 90 ডিগ্রি কেন হয় নাই, প্রথম কথা এখানে লন পেয়ার ছিল, আবার এইটাও একটা বন্ড পেয়ারও কিন্তু এটাকে ডিস্টার্ব করতেছিল এই পুরো জিনিসটাকে, এই জন্য এখানে 90 ডিগ্রি থেকে কম হয়ে গেছে, 84.8 ডিগ্রি হয়েছে। এখানে কিছু দেখো, এখানে লন পেয়ার, এখানে লন পেয়ার, কিন্তু এখানে কিন্তু উপরে কোনো বন্ড পেয়ার নাই, নিচেও কিন্তু কোনো বন্ড পেয়ার নাই, সব এখানে কিন্তু লন পেয়ার। আবার তোমার এখানে হচ্ছে যে ভাই এই ফ্লোরিন, এই ফ্লোরিন, এই ফ্লোরিন, এই ফ্লোরিন, দেখা গেছে এখানে বন্ড অ্যাঙ্গেলটা কত হয়, এই জন্য মানে নর্মালি কত হয় 90 ডিগ্রি থেকে কিন্তু কম হওয়ার কথা। কেন? কারণ এখানে এই দুইটা কী করবে, এটাকে এই দুইটা এটাকে বিকর্ষণ করতেছে, এই দুইটা এটাকে বিকর্ষণ করতেছে, এটাকেও বিকর্ষণ করতেছে, এটাকেও কী করতেছে, এখানে বিকর্ষণ করতেছে, ফলে এটা চেপে যাওয়ার কথা, এটাও কিন্তু চেপে যাওয়ার কথা, অনুরূপভাবে এটাও চেপে যাওয়ার কথা, এটাও কিন্তু কী করার কথা, চেপে যাওয়ার কথা। কিন্তু এক্সপেরিমেন্টালি দেখা গেছে আসলে মানে এটা একটা বিশেষ কাহিনী ঘটে, জ্যাননের একটা বিশেষ কাহিনী আছে, এটা আমাদের এখন আলোচনা করার দরকার নেই, আমাদের এত ডিটেলসে আসলে যাওয়ার দরকার নেই, আমরা এতগুলো যৌগ আমাদের লাগে না, তারপর আমরা অনেক যৌগ দেখার চেষ্টা করছি। জাস্ট এটা মনে রাখো, এটা বিশেষ কারণে এখানে এই বন্ড অ্যাঙ্গেলটা কত হয়ে যায়, 90 ডিগ্রি হয়ে যায়। এটা নিয়ে ডিটেলসে পড়তে চাইলে তুমি পড়তে পারো, কিন্তু এখন আমি মনে করি এটা আননেসেসারি এই মুহূর্তে তোমার জন্য, সো দরকার নেই। তুমি জাস্ট সিম্পলভাবে মনে রাখো কি এখানে যদিও লন পেয়ার আছে, লন পেয়ার থাকলে এখানে বন্ড অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি থেকে কমে যাওয়ার কথা, কিন্তু তারপরে দেখা যায় কি এখানে বন্ড অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি থেকে কী হয় না বলো তো, কমে না, সো আলটিমেটলি জিনিসটা 90 ডিগ্রি এখানে থেকে যায়, ওকে। আচ্ছা, আশা করি জিনিসটা আমরা এখানে সবাই বুঝতে পারছি ভাই, তো এটা দেখানোর দরকার নেই এখানে, এটাও এখানে দেখানোর দরকার নেই এখানে, কেমন। আচ্ছা, তাহলে আমরা এখানে এই জ্যানন F4 তাহলে বন্ড অ্যাঙ্গেল কত পাই আমরা, 90 ডিগ্রি করে পাই। আচ্ছা, এখানে তাহলে আমাকে বলো তো নাম্বার অফ ইলেকট্রন ক্লাউডস কয়টা হবে এখানে, এখানে আমাকে বলো নাম্বার অফ ইলেকট্রন ক্লাউডস কয়টা হবে এখানে, নাম্বার অফ ইলেকট্রন ক্লাউডস 6টা হবে না ভাই, কেমনে দেখো, এইটা বন্ড পেয়ার, এটা বন্ড পেয়ার, এটাও বন্ড পেয়ার, এটাও বন্ড পেয়ার, আবার এটা লন পেয়ার, সরি এটা লন পেয়ার, এটাও লন পেয়ার, তাহলে এখানে 6টা আছে। তাহলে এখানে তোমার নাম্বার অফ ইলেকট্রন ক্লাউড 6টা, তো যদি 6টা হয় তাহলে জিওমেট্রি অফ ইলেকট্রন ক্লাউড কী হবে, জিওমেট্রি অফ ইলেকট্রন ক্লাউডস এটা হবে তোমার হচ্ছে ভাই অক্টা হেড্রাল, যেহেতু 6টা করে আছে, বা অষ্টতলকীয়। আর এখানে দেখো তো জিওমেট্রি অফ মলিকিউল কী হবে, জিওমেট্রি অফ
মলিকিউল কী হবে? এখানে জিওমেট্রি অফ মলিকিউল হবে তোমার স্কোয়ার প্ল্যানার। কী হবে বলো তো? স্কোয়ার প্ল্যানার, আর যেটাকে আমরা বাংলায় বলি সমতলীয় বর্গাকার। কেন? আমি তোমাকে এখনই ব্যাখ্যা করতেছি। সমতলীয় বর্গাকার, খেয়াল করে দেখো এই চারটা জিনিস কিন্তু একটি সমতলে আছে, চারটা বন্ধন, এবং এখানে একটা বর্গের মতো শেপ গঠন করতেছে। তাই এটাকে আমরা কী বলবো? স্কোয়ার প্ল্যানার বা সমতলীয় বর্গাকার বলবো। কেমন? আচ্ছা, যদি আমি এটার স্টেরিক নাম্বার বাই করতে চাই, স্টেরিক নাম্বার কত আসবে? সেন্টার অ্যাটমের সিগমা বন্ড প্লাস লন পেয়ার সিগমা বন্ড এখানে চারটা আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখো 1 2 3 4 লন পেয়ার দেখতে পাচ্ছি আমরা 2 জোড়া, তার এখানে বসাবো +2, এখানে আসবে 6 বাই 6 আসা মানে কি? এটা সংকরণ হবে তোমার sp3d2 হাইব্রিডাইজেশন। কেমন? আমি আশা করতেছি তোমরা জিনিসগুলো এখানে সবাই বুঝতে পারছো ভাই। তো এই ছিল হচ্ছে আমার ভাই তোমার বিএস ইপিআর থিওরি। সো এগুলো নিয়ে আসলে আমাদের অনেক বিস্তারিত আমরা পড়ছি, কীভাবে মানে প্রত্যেকটা এলিমেন্টের জন্য তুমি 6-এর বেশি তোমার আসবে না। 6 নর্মালি থাকেই না, নর্মালি 4 পর্যন্ত থাকে, ম্যাক্সিমাম টাইমে 5 পর্যন্ত দিতে পারে। 6 কখনোই আসলে পরীক্ষায় দেয় না। তারপরও আমরা দেখার চেষ্টা করছি যে যদি আমার বিএস ইপিআর থিওরি অনুযায়ী যদি আমার 6টা ইলেকট্রন ক্লাউডও থাকে, তারপরে তুমি যেন যৌগটার স্ট্রাকচার আসলে আঁকতে পারো, সেই চেষ্টাটা আমরা করছি তোমার এখানে। কেমন? সো আমি আশা করছি তোমরা বিএস ইপিআর থিওরির প্রত্যেকটা জিনিসই তোমরা এনজয় করছো এবং বুঝতে পারছো ভাই। সো চলো আমরা এখন একটা টপিক পড়বো। এই টপিকটা তোমার অনেক বেশি ইম্পর্টেন্ট মেডিকেলের জন্য, মেডিকেলের এমসিকিউর জন্য। তাহলে আমি চলো এখানে লিখে দিই, এটা কিসের জন্য ইম্পর্টেন্ট ফর মেডিকেল এমসিকিউ। সো এখানে এত কিছু বোঝা লাগবে না, ডাইরেক্ট মুখস্থ মারবা ভাই, ডাইরেক্ট এটা মুখস্থ করে ফেলতে হবে, কারণ এটা তোমার হরহামেশাই পরীক্ষায় জিজ্ঞেস করে। কেমন? আমরা কি করবো এখন? কয়েকটা গুরুত্বপূর্ণ যোগের বন্ধন কোণ জানার চেষ্টা করবো এবং সংকরায়ন কত হয় সেটা আমরা জানার চেষ্টা করবো। কেমন? চলো আমি তোমাকে দেখাই দিয়ে আসো। এটা অনেকটা সামারি বলতে পারো এটাকে। ওকে, এটা অনেকটা কী বলতে পারো? সামারি বলতে পারো। তো এটা ডাইরেক্ট মুখস্থ রাখবো ভাই, এগুলো তো বোঝার কিছু নাই, অলরেডি বোঝার জিনিস যা আমরা তো অলরেডি পড়ে আসছি। আমরা এখানে যৌগকে নিব, তারপর হচ্ছে আমরা এখানে নিব হচ্ছে সংকরায়ন, এরপর আমরা এখানে নিব বন্ধন কোণ, যৌগ সংকরায়ন এবং বন্ধন কোণ। ওকে, তো সেম তিনটা জিনিসকে আমি আবার এখানে কপি করি। হ্যাঁ, কারণ আমাদের এক ইয়াত হবে না, এই জন্য চলো আমি মাঝখানে তাহলে একটা সবুজ দাগ দিয়ে টেনে দিই। ওকে ভাই, তাহলে চলো আমরা প্রথম যৌগটা নিয়ে আলোচনা করি। ফার্স্ট যৌগটা হচ্ছে আমাদের ভাই তোমার হচ্ছে ভাই BeCl2। মনে রাখবা BeCl2 সংকরায়ন হয় sp টাইপের, এবং BeCl2 সংকরণের ক্ষেত্রে আমরা দেখে আসছি বন্ড অ্যাঙ্গেলটা কত হয়? 180 ডিগ্রি হয়। নাম্বার 2 হইতেছে তোমার ভাই কার্বন ডাইঅক্সাইড যৌগের সংকরণ হয় sp টাইপের, আমরা দেখে আসছি অলরেডি, এবং এখানেও বন্ধন কোণ কত হয় বলো তো? 180 ডিগ্রি হয়। নাম্বার 3 মনে রাখবা তুমি এখানে C2H2, যেটাকে আমরা ইথাইন বলছি, ইথাইনের সংকরণে কিন্তু sp টাইপের হয়, এবং এর বেলাও কিন্তু বন্ধন কোণ কত হবে মনে রাখবা? 180 ডিগ্রি হয় বলে মনে রাখবা। কেমন? 4 নাম্বার তোমার হচ্ছে ভাই BF3 BCl3, এই যৌগগুলা এইখানে সংকরণ হয় তোমার হচ্ছে sp2 টাইপের, এবং তোমার এখানে বন্ধন কোণ হয় মনে রাখবে 120 ডিগ্রি। কেন 120 ডিগ্রি সব আমরা ব্যাখ্যা করে আসছি, এখানে যা সামারি করতেছি বা মুখস্থ করে ফেলবে এটা। কেমন? এরপরে মনে রাখবো তুমি হচ্ছে ভাই C2H4, যেটাকে আমরা ইথিন বলি, এটা সংকরণ হয় তোমার হচ্ছে sp2, এবং এখানে অ্যাঙ্গেল মনে রাখবা কত ডিগ্রি? 120 ডিগ্রি হয় মনে রাখবা। ওকে, 6 নাম্বার যেটা মনে রাখবা সেটা তোমার হচ্ছে ভাই CH4। অনেকগুলো এক্সাম্পল আছে, CH4 হইতে পারে, BH4 মাইনাস হইতে পারে, NH4 প্লাস হইতে পারে, তারপর তোমার হচ্ছে ভাই CCl4 হইতে পারে, তারপর তোমার হইতে পারে হচ্ছে ভাই BF4 হইতে পারে, BF4 মাইনাস বলি এটাকে আমরা, BF4 বা BF4 মাইনাস। তারপর হইতে পারে তোমার হচ্ছে ভাই POCl3 বা POCl3 হইতে পারে। কেমন? এই 6টা যৌগের জন্যই সংকরণ হয় তোমার হচ্ছে ভাই sp3 টাইপের, এবং বন্ড অ্যাঙ্গেল হয় তোমার হচ্ছে ভাই 109.5 ডিগ্রি। খুবই ইম্পর্টেন্ট ভাই, এই যৌগগুলো তুমি ডাইরেক্ট মুখস্থ করে ফেলবা, যেখানে কি আছে CH4 BH4 মাইনাস, NH4 প্লাস, CCl4 BF4 মাইনাস, POCl3 বা POCl3, এই প্রত্যেকটার জন্য সংকরণ কত হয়? 109.5 ডিগ্রি করে হয়। কেমন? এরপরে মনে রাখবা অ্যামোনিয়া বা NH3, এর জন্য তোমার সংকরণ হয়, আমরা সবাই জানি sp3 সংকরণ হয়, এবং এক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেলটা কত হয়? 107 ডিগ্রি হয়, সেটা আমরা অলরেডি পড়ে আসছি। কেমন? আচ্ছা, এরপর আমরা নেক্সট যে 8 নম্বর যৌগ পানির মধ্যে সংকরণটা হয় sp3 টাইপের, এবং এখানে বন্ড অ্যাঙ্গেল হয় তোমার হচ্ছে 104.5 ডিগ্রি, সেটা আমরা অলরেডি আগেই পড়ে আসছি। আচ্ছা, 9 নাম্বার কি? 9 নাম্বার মনে রাখবা NF3, এটা আমরা পড়ি নাই, এটা একটু স্পেশালি মনে রাখতে হবে, এগুলো মেডিকেল পরীক্ষা ডাইরেক্ট জিজ্ঞেস করে দেয়। NF3 যেটা আছে এটা সংকরণ হয় তোমার হচ্ছে sp3 টাইপের,
এটার সংকরণ হয় তোমার হচ্ছে SP3 টাইপের, এবং এখানে বন্ড অ্যাঙ্গেল হয় 102.5 ডিগ্রি। বন্ড অ্যাঙ্গেল কত হয়? 102.5 ডিগ্রি। 10 নাম্বার আছে তোমার হচ্ছে ভাই PH3। 10 নাম্বার যৌগটা হচ্ছে PH3। PH3 যে যৌগটা আছে এটার সংকরণ তোমার SP3 টাইপের হবে, এবং এটার মধ্যে বন্ড অ্যাঙ্গেল হবে মনে রাখবা 94 ডিগ্রি। কত হয় বন্ড অ্যাঙ্গেল? এখানে 94 ডিগ্রি হয়। কেমন? একটু এগুলো মনে রাখতে হবে ভাই, মুখস্থ রাখতে হবে, কিছু করার নাই, ডাইরেক্ট পরীক্ষা জিজ্ঞেস করে। এরপর একটা যৌগ আছে তোমার H2S, হাইড্রোজেন সালফাইড। এটার সংকরণ হয় SP3, এটা মনে রাখবা। আর এখানে বন্ড অ্যাঙ্গেল হয় তোমার হচ্ছে 92 ডিগ্রি, এটাও মনে রাখবা। ওকে, বন্ড অ্যাঙ্গেল কত হয় ভাই? 92 ডিগ্রি, এটা তোমার একটু মনে রাখতে হবে। কেমন? এরপরে তোমার আছে 12 নম্বর যৌগ, এটা হচ্ছে আমাদের ভাই PCl3। দেখো, এটা হচ্ছে PCl5, এটা হচ্ছে PCl3, ভালো করে মনে রাখবা। কেমন? PCl3 যে যৌগটা আছে ভাই, এটার সংকরণ হয় তোমার হচ্ছে SP3 টাইপের, আর এটার হচ্ছে বন্ধন কোণ হয় তোমার হচ্ছে 100 ডিগ্রি। কেমন? 13 নম্বর যে যৌগটা আছে, 13 নম্বর হচ্ছে আমাদের যৌগটা মনে রাখবা AsH4, হাইড্রোজেন টেট্রাহাইড্রাইড, সরি আর্সেনিক টেট্রাহাইড্রাইড, AsH4 যেটা আছে ভাই, এটার সংকরণ হয় তোমার হচ্ছে SP3 টাইপের, এবং এখানে বন্ড অ্যাঙ্গেল হয় তোমার কত ডিগ্রি ভাই? 91.8 ডিগ্রি। 91.8 ডিগ্রি, একটু মুখস্থ রাখতে হবে ভাই। 14 নম্বর হচ্ছে আমাদের হইতে পারে তোমার হচ্ছে SF6 বা SeF6, সেলেনিয়াম তোমার হচ্ছে হেক্সাফ্লোরাইড। এটা সংকরণ হয় তোমার হচ্ছে SP3D2 টাইপের, এবং এখানে বন্ড অ্যাঙ্গেল হয় তোমার হচ্ছে 90 ডিগ্রি। সর্বশেষ হচ্ছে PCl5 মনে রাখবা, PCl5। তারপর PCl5 এর জন্য মনে রাখবে এটা সংকরণ হয় তোমার হচ্ছে SP3D টাইপের, এবং এখানে বন্ড অ্যাঙ্গেল দেখা যায় দুইটা, 90 ডিগ্রি এবং 120 ডিগ্রি। ভাই বাকিগুলোর জন্য কি মনে রাখা লাগবে না? বাকিগুলো তোমাকে মনে রাখা লাগবে। এই যে দেখো, আমি কিন্তু এখানে এগুলো লিখি নাই, যে ClF4, SF4, এগুলো কিন্তু আমি লিখি নাই, এগুলো তুমি মনে রাখবা। তো বেশিরভাগ যেগুলো পরীক্ষায় আসে, এই জন্য এগুলোকে আমি আলাদা করে দিলাম, এগুলো বেশিরভাগ সময় তোমার পরীক্ষায় আসে, এগুলো তোমার কিন্তু মনে রাখতে হবে। যেমন আমি কিন্তু এখানে SF6 কিন্তু লিখে দিই নেই, তাই না? এগুলো তোমাকে একটু মনে রাখতে হবে, আর এগুলো তুমি অবশ্যই মনে রাখবা। কেমন? আশা করি তোমরা এই জিনিসগুলো এখানে সবাই বুঝতে পারছো। তাইলে আমরা হচ্ছে আজকে কী বললাম আমি তোমাকে বলি। আমরা এখানে 5 ইলেকট্রন ক্লাউডসের জন্য বললাম, তারপরে 6 ইলেকট্রন ক্লাউডসের জন্য পড়লাম। আমরা এটার গুরুত্বপূর্ণ কয়েকটা যোগের সংকরণ আমরা দেখলাম। আজকে আসলে আমার হাতে ভাই সময় নেই, সময় থাকলে আমি তোমাকে MCQগুলো করাই দিতাম। আমরা নেক্সট ক্লাস থেকে MCQ সলভ করবো। কেমন? তো আজকে আসলে লেকচারটা এখানে শেষ করি। তো প্রথমে বলে দিই ভাই, আমার কোনো পেইড বেচ নাই, তুমি চাইলে পার মান্থে 150 টাকা পে করতে পারো, যদি তুমি পারো। তাইলে ভাই কোনো জোরাজোরি নেই ভাই, কে টাকা দিচ্ছ কে টাকা দিচ্ছ না, কখনোই এগুলো হিসাব রাখা হবে না, কখনোই কাউকে টাকার জন্য জোর জবরদস্তি করা হবে না, কখনোই করা হবে না। কেমন? আচ্ছা, সব ভিডিও সবসময় ওপেন থাকবে, তুমি যে কোনো সময় দেখতে পারবো, কখনো প্রাইভেট হবে না। এগুলো আমার ভাই নাম্বার, এই নাম্বারগুলো তুমি পাঠাতে পারো। তবে একটা রিকোয়েস্ট থাকবে, এই নাম্বারগুলোতে ভাই প্লিজ কল করিও না ভাই। এই একটা রিকোয়েস্ট থাকবে ভাই, প্লিজ ডোন্ট কল। তোমার যদি কোনো কিছু জানতে ইচ্ছা করে, তাহলে তুমি ফেসবুক গ্রুপে পোস্ট দাও ভাই, অবশ্যই তোমার পোস্টের আনসার দিয়ে দেওয়া হবে। কেমন? আর আজকে ভিডিও তোমার ভালো লাগে, ভিডিও তুমি লাইক করতে পারো, ভিডিওটা তোমার সাথে শেয়ার করতে পারো, আমার ইউটিউব চ্যানেল নতুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো। তাহলে সবাই ভালো থাকবেন ভাই। আসসালামু আলাইকুম।